আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের লাল সবুজ দাগানো টেক্সট বুক, হ্যাঁ, ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছে আমি ডাক্তার তানভীর আহমেদ। তো তোমাদের যে লাল সবুজ দাগানো বইটা কিভাবে পড়তে হয় বা কিভাবে পড়বা তোমরা, বা কিভাবে ফোকাস করে পড়বা, কোন জায়গাগুলো থেকে কিভাবে কোশ্চেন আসে, হ্যাঁ, সেই জিনিসটা নিয়ে হচ্ছে আজকে আমরা ক্লাসে কথা বলবো। তো তোমরা সবাই জানো যে আমাদের লাল চিহ্নিত অংশগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই খুব ভালো করে পড়তে হবে। এগুলো তোমরা বারবার রিভিশন দিবা। আর সবুজগুলো তুলনামূলক একটু কম ইম্পর্টেন্ট, তোমার দাগান অংশগুলাই ভালো করে পড়ার চেষ্টা করবা। তাহলে আমরা চলে যাই। খেয়াল করো, সেটা হচ্ছে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব প্রাণী বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, মানব শারীরতত্ত্ব, রক্ত ও সঞ্চালন, মানে যেটা থেকে প্রত্যেক বছর কোয়েশ্চেন থাকে। শুধু কোয়েশ্চেনই থাকে না, মানে কমপক্ষে দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত কোয়েশ্চেন থাকে, মানে এতটাই ইম্পর্টেন্ট। তাহলে একটু আমরা শুরু করে দিই। সেটা হচ্ছে দেখো যে এই পেজ থেকে কিভাবে কোশ্চেন আসে। যেমন দেখো, এখান থেকে একটা জিনিস ইম্পর্টেন্ট, যে মানুষের রক্ত সংবহন সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিচ্ছে কে? বিজ্ঞানী উইলিয়াম হার্ভে। তারপরে কি আপনি নিচে আসো, যে এখান থেকে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, যে একজন মানুষের শরীরে কতটুকু রক্ত থাকে, 5 থেকে 6 লিটার। ওজনে কত পার্সেন্ট? 8%। তারপর দেখো রক্তের পিএইচ কত, এটা অসংখ্যবার কোশ্চেন আসছে। 7.35 থেকে 7.45, অথবা আমরা অ্যাভারেজ দিয়ে আসে, যে কোনটা রক্তের পিএইচ, তাহলে 7.4। তার মানে দেখো আসে। তারপরে অন্যভাবে কোশ্চেন আসছে, মানুষের রক্ত কেমন, শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী ক্ষার, দুর্বল ক্ষার, দুর্বল অ্যাসিড। যেহেতু আমরা জানি 7 থেকে একটু বেশি, তার মানে এটা সামান্য ক্ষারীয়, মানে দুর্বল ক্ষার। তারপরে এখান থেকে আসতে পারে রক্তের তাপমাত্রা কত, তাপমাত্রা 36 থেকে মানে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। রক্তের আপেক্ষিক গুরুত্ব কত, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, 1.065। তাহলে এখানে প্রত্যেকটা কথাই, প্রত্যেকটা সংখ্যা থেকেই পরীক্ষায় আসতে পারে। রক্তের সাধারণ কার্যাবলী, এখানে তুমি যে জিনিসটা পরীক্ষা আসার মতো সেটা হচ্ছে একটু খেয়াল করো, যে প্রথমত নামগুলো তুমি একবার পড়বা। হ্যাঁ, এখান থেকে যেটা আসতে পারে সেটা হচ্ছে একটু খেয়াল করো, যে আমাদের কে কি কাজ করে। যেমন রক্তক্ষরণ প্রতিরোধ করে কে? অনুচক্রিকা, প্লাজমা প্রোটিন, ওরা। তারপরে আসো, খেয়াল করো যে তারপর দেহের প্রতিরক্ষায় অংশগ্রহণ করে রক্তের শ্বেতরক্তকণিকা, হ্যাঁ, যেটা আমরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া করি। যেটা মনে রাখতে হবে যে পরিবেশ ভারসাম্য রক্ষাকে, আমাদের যে দেহের অভ্যন্তরীণ পরিবেশের ভারসাম্য রক্ষা কি বলে? হোমিওস্টেসিস। এই কথাটা তোমার মনে রাখতে হবে, অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষাকে বলে হোমিওস্টেসিস। এখানে জাস্ট নামগুলো দেখবা, এটা এতটা ইম্পর্টেন্ট না। তারপরে আসো এই ছবিটা খেয়াল করো। দেখো যে আমাদের যে রক্তের মধ্যে আমরা জানি কি 55% থাকে, 55% থাকে হচ্ছে তোমার রক্তরস, আর 1% থাকে শ্বেত আর অনুচক্রিকা, আর 44% থাকে শ্বেত লোহিত রক্তকণিকা। এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তারপর প্লাজমার কালার কেমন? হালকা হলুদ বর্ণ। তারপর আসো যে রক্তের মধ্যে তোমার যে রঞ্জক পদার্থ কি কি থাকে, মানে প্লাজমার মধ্যে, একটা হচ্ছে বিলিরুবিন আর একটা হচ্ছে ক্যারোটিন। আসতে পারে যে রক্তের রঞ্জক পদার্থ নিচের কোনটা, বিলিরুবিন অথবা ক্যারোটিন। রক্তরসের কাজ, যেটা তোমার মানে এটা কম ইম্পর্টেন্ট কোশ্চেন, তাও যেভাবে আসতে পারে, যে অধিকাংশ কার্বন ডাইঅক্সাইড কি দিয়ে পরিবাহিত হয়, এটা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অধিকাংশ কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় তোমার হচ্ছে রক্তরস বা প্লাজমা দিয়ে। তারপরে খেয়াল করো যে এখানে আরো কিছু কাজ আছে, হ্যাঁ, রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদানগুলো পরিবহন করে কে? এটাও তোমার রক্তরস। এইভাবে তোমার কোশ্চেন গুলো এখান থেকে আসতে পারে। কাজ দিয়ে দিয়ে দিল যে যে তোমার এই কাজটা মানে এটা করে কে, বা রক্তরসের বা প্লাজমার নিচের কাজ কোনটা। তারপরে খেয়াল করো যে নিচে আসো রক্তকণিকা, যে রক্তকণিকা উৎপাদনের প্রক্রিয়ার নাম কি? হিমাটোপয়েসিস। হিমাটোপয়েসিস। রক্ত নিয়ে কয় ধরনের? 3 ধরনের। এটাও মনে রাখতে হবে, এরিথ্রোসাইট বা লোহিত রক্ত, লিউকোসাইট, প্ল্যাটিলেট, হ্যাঁ, বা প্রত্যেক নাম আছে, এরিথ্রোসাইট দিয়েও নাম
পরীক্ষা আসতে পারে, লোহিত রক্তকণিকা দিয়ে পরীক্ষা আসতে পারে, লিউকোসাইট দিয়েও আসতে পারে, শ্বেত রক্তকণিকা দিয়েও আসতে পারে, প্লেটলেট দিয়েও আসতে পারে, থ্রম্বোসাইট দিয়েও আসতে পারে, অনুচক্রিকা দিয়েও কোশ্চেন আসতে পারে। তারপর আবারও আরেকটা আছে, আমরা জানি কি এরিথ্রোসাইটকে আমরা কি বলি, আরবিসি, রেড ব্লাড কর্পাসল, এটা দিয়ে কোশ্চেন আসতে পারে। লিউকোসাইটকে আমরা কি বলি, ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড কর্পাসল, এটা দিয়ে কোশ্চেন আসতে পারে। এই ছক খুবই খুব ইম্পর্টেন্ট, খেয়াল করো। আসতে পারে যে মানুষের রক্তে সবচেয়ে বেশি কোনটা থাকে, প্লাজমা, কত পার্সেন্ট, 55%, দুইটাই কোশ্চেন আসতে পারে। রক্ত নিয়ে কত পার্সেন্ট থাকে, 45%। আর স্পেসিফিক যদি আরো বলে যে লোহিত রক্ত নিয়ে কত পার্সেন্ট, তাহলে 44। আর বলে শ্বেত রক্তকণিকা বা অনুচক্রিকা কতগুলো থাকে, 1%। আবার দুই ভাগ, 44% আর হচ্ছে 1%। তারপরে আসো যে এখানে আরো দেখো, দেখো যে প্লাজমার মধ্যে আবার আসতে পারে যে পানি কত পার্সেন্ট থাকে। কারণ আমরা জানি যে কোনো জিনিসের মধ্যে পানির পরিমাণ বেশি থাকে, দেখো পানি কত পার্সেন্ট, 90 থেকে 92%। আসতে পারে কঠিন পদার্থের পরিমাণ কত, 8 থেকে 10%। তারপর আসতে পারে যেখান থেকে আসার মতো আরো যেটা আছে তোমার যে যে রক্তের মধ্যে প্লাজমা প্রোটিন কি কি পাওয়া যায়, বা রক্তরসের মধ্যে রক্তরসের প্লাজমা প্রোটিন কয়টি, 4টি। কি কি, যে অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রোমিন, ফাইব্রিনোজেন। কোশ্চেন এখানে বিভিন্ন ভাবে আসে যে ধরো নিচের কোনটা প্লাজমা প্রোটিন, মানে নিচের কোনটা প্লাজমা প্রোটিন নয়, এভাবে তোমার 4টার মধ্যে যে কোনো একটা অপশন দিয়ে দিবে। খুবই খুবই ইম্পর্টেন্ট। তারপর আসো যে রক্তরসের মধ্যে নাইট্রোজেন ঘটিত রেচন বর্জ্য গুলা কি কি, দিয়ে দিতে পারে। নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থের নাম কি বা নাম কি নয়, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, হ্যাঁ, জেনথিন, তারপর অ্যামোনিয়া। আনকমন কোনটা, জেনথিনটা তোমার স্পেশালি মনে রাখা যায়, যেখানে তোমার আনকমন একটু, এটা একটু স্পেশালি মনে রাখবো, যেমন জেনথিন। তারপরে আবার আসতে পারে তোমার যে যে অ্যান্টিবডি, অ্যান্টিবডি পরিবহন করে কে, বা অ্যান্টিবডি থাকে কোথায়, তা সেটাও কিন্তু রক্তরসে। তাহলে আমরা আরেকটা জিনিস জানবো, রক্তরসে কি থাকে, এটাও আসতে পারে, অ্যান্টিবডি কই থাকে, রক্তরসে। তারপরে আসো রক্তকণিকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনটা, যে প্রত্যেক তিনটা করে নাম শিখলাম। এখন শ্বেত রক্তকণিকার আবার দুই ভাগ, গ্রেনুলোসাইট বা একটা নাম আমরা দানাদার বলি, আর এক গ্রেনুলোসাইট মানে অদানাদার। আর যেটা আসে পরীক্ষায়, নিচের কোনটা গ্রেনুলোসাইট বা নিচের কোনটা গ্রেনুলোসাইট নয়, মানে দুইটার মধ্যে পেঁচাই দিয়ে দেয়, দানাদার অদানাদার মধ্যে পেঁচাই কোশ্চেনটাতে। তো যত সব যেগুলোতে ফিল আছে সেগুলো সবগুলো গ্রেনুলোসাইট, যেমন ইউসিনোফিল, ব্যাসোফিল, নিউট্রোফিল। আর এক গ্রানুলোসাইট হচ্ছে যেগুলোর সাথে সাইট কথা আছে, মনোসাইট আর লিম্ফোসাইট। যেমন এই দেখো মনোসাইট আসছে একবার, যে নিচে কোনটা, এক গ্রানুলোসাইট, মনোসাইট। এগুলো পরীক্ষায় আসে। তারপর এখান থেকে তারপর আবার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে লোহিত, আমরা একটা লোহিত রক্তকণিকা, যে লোহিত রক্তকণিকা দেখতে কেমন, দ্বি অবতল অথবা গোলও বলে। তারপর লোহিত রক্তকণিকা তোমার নিউক্লিয়াস যুক্ত না নিউক্লিয়াস 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 বিহীন, মনে রাখতে হবে লোহিত রক্তকণিকা পরিণত অবস্থায় নিউক্লিয়াস বিহীন, এটা তোমার ইম্পর্টেন্ট, কোন অবস্থায় নিউক্লিয়াস বিহীন, পরিণত অবস্থা। লোহিত কণিকার ব্যাস কত, দেখো ছবির মধ্যে খেয়াল করো, ব্যাস হচ্ছে কত, এই যে 7.3 মাইক্রোমিটার, আর স্থূলতা কত, 2.2 মাইক্রোমিটার। তারপর এখান থেকে কোশ্চেন যেটা আসতে পারে যে লোহিত রক্তকণিকার সংখ্যাগুলা, যে নর্মাল পুরুষে কত থাকে, 50 থেকে 54, এককগুলো খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটার একক কি, মিলিমিটার, ঘন মিলিমিটার বা মিলিমিটার কিউব, প্রত্যেকটা একক কি, মিলিমিটার কিউব। ধরো দিল যে একজন পূর্ণবয়স্ক পুরুষে কতগুলা লোহিত রক্তকণিকা থাকে, তাহলে 50 থেকে 54 লাখ দিয়ে ধরো 4টা অপশন দিলে 50 থেকে 54 লাখ, একসাথে দিল মিলিমিটার কিউব, মানে এককটা চেঞ্জ করে দিতে পারে। তাহলে পুরুষে 50 থেকে 54, স্ত্রীদের 44 থেকে 49। তারপর তোমার হচ্ছে ভ্রূণ দেহে 80 থেকে 90, আর শিশুতে 60 থেকে 70। সবচেয়ে বেশি কোথায় তাহলে আসতে পারে, যে 80 থেকে 90 সংখ্যা দিয়েও আসতে পারে, অথবা আসতে পারে যে সবচেয়ে বেশি লোহিত রক্তকণিকা পাওয়া যায় কোথায়, ভ্রূণ দেহে, তাহলে ভ্রূণ দেহে বেশি, এটাও কোশ্চেন আসতে পারে। তারপর এখান থেকে আরো কোশ্চেন যেটা, সেটা হচ্ছে তোমার যে লোহিত রক্তকণিকা আমরা রক্ত স্বল্পতা কখন বলি, যখন 50 লাখের চেয়ে 25% কমে যায়। কখন আমরা পলিসাইথিমিয়া বলি, যখন লোহিত রক্তের সংখ্যা 65 লাখের বেশি হয়। তো আসতে পারে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত, 120 দিন। তারপরে লোহিত রক্তকণিকা তৈরি হয় কোত্থেকে, লাল অস্থিমজ্জার স্টেম কোষ থেকে।
তারপর আসো যে অক্সিজেনের মাত্রা তোমার কি কারণে কমে যায়, এটা কম ইম্পর্টেন্ট। রক্তপাত হইলে, উঁচু স্থানে অবস্থান, ব্যায়ামের কারণে, অস্থিমজ্জার ক্ষতি, হ্যাঁ বিভিন্ন তোমার এখান থেকে কোশ্চেন দিতে পারে। তো একটা জিনিস এখান থেকে আসতে পারে, সেটা হচ্ছে যে এরি কোন হরমোন যে লোহিত রক্তকণিকা তৈরির সাথে সম্পর্কিত। তাহলে মনে রাখবে এরিথ্রোপয়েটিন। তারপর এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়ার নাম কি? এরিথ্রোপয়েসিস। তারপর দেখো লোহিত রক্তকণিকার মধ্যে আমরা জানি কত পার্সেন্ট হিমোগ্লোবিন থাকে? 90%। তাহলে এটা কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। সব সব লোহিত রক্তকণিকা কঠিন পদার্থের মধ্যে সবচেয়ে বেশি কি? হিমোগ্লোবিন। আর পানি থাকে কত? কম, 60 থেকে 70% থাকে পানি, আর কঠিন থাকে 30 থেকে 40। তারপর আমরা জানি হিমোগ্লোবিনে কি কি আছে? একটা থাকে হিম, আর একটা থাকে গ্লোবিন। হিমটা হচ্ছে কি জাতীয় পদার্থ? লৌহ ধারণকারী, মানে আয়রন আছে এটার মধ্যে। আর গ্লোবিনটা হচ্ছে একটা প্রোটিন। তারপর আসতে পারে যে 100 মিলিলিটার রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে? তাহলে 100 ml রক্তে মনে রাখবা 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। তারপরে হিমোগ্লোবিন কয়টা পলিপেপ, মানে হিমোগ্লোবিনের কয়টা পলিপেপেড চেনের সাথে একটা হিম যুক্ত হয়? মনে রাখবা 4টা হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের 4টা চেনের সাথে একটা হিম গ্রুপ যুক্ত হয়। আর আমরা জানি রক্ত কেন লাল? হিম গ্রুপের জন্য। লোহিত রক্তকণিকার কাজের মধ্যে যেটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে অক্সিজেন পরিবহন করা। অক্সিজেন পরিবহন করে কে? অক্সিজেন পরিবহন করা প্রধান কাজ কার? লোহিত রক্তকণিকার। তারপর রক্তের বাফার রূপে কাজ করে কে? লোহিত রক্তকণিকা। অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে, তাও লোহিত রক্তকণিকা। কোশ্চেন আসতে পারে যে আমাদের ব্লাড গ্রুপিং, যে রক্তের গ্রুপিং এর জন্য দায়ী কে? তাহলে তোমার দায়ী হচ্ছে লোহিত রক্তকণিকার অ্যান্টিজেন। তারপর আসতে পারে তোমার যে যে বিলিরুবিন ও বিলিভার্ডিন বিলিরুবিন তৈরি করে কে বা বিলিভার্ডিন তৈরি করে কে? তাহলে এগুলো তৈরি করে সবকে লোহিত রক্তকণিকা। তারপর তোমার হচ্ছে হাইড্রো মানে লোহিত নিচের মানে কোন গ্যাসটি লোহিত রক্ত তৈরি করে? মনে রাখবা হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি করে, যেটা কাজ কি করে? রক্ত নালীর সংকোচন করে সে সংকেত প্রদান করবে। এই কথাগুলো একটু পড়ো, এবার পরীক্ষায় আসতে পারে। তারপর তোমার হচ্ছে শ্বেত রক্তকণিকা, যে রক্তকণিকার মধ্যে একমাত্র নিউক্লিয়াস যুক্ত কোষকে, একমাত্র নিউক্লিয়াস যুক্তকে শ্বেত রক্তকণিকা বা নিউক্লিয়াস। এবং ওরা কি? হিমোগ্লোবিন বিহীন। এবং আমরা শ্বেত রক্তকণিকা কি বলা হয়? যে দেহের ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী একক কাকে বলা হয়? সেটা হচ্ছে তোমার শ্বেত রক্তকণিকা। তারপর আসলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে কে? তার কারণ তাও তোমার মেইনলি তোমার শ্বেত রক্তকণিকা। আর একটা ইম্পর্টেন্ট যে সংখ্যাটা, সব রক্তকণিকার সংখ্যার ক্ষেত্রে মনে রাখবে এককটা কি? মিলিমিটার। মিলিমিটার কিউব, ঘন মিলিমিটার বা মিলিমিটার কিউব, দুইভাবে কোশ্চেন দিতে পারে। নর্মালি কত পাওয়া যায়? 4 থেকে 11,000। এভারেজ কত? 7,500। তোমরা তোমাদের বইতে আরেক জায়গায় পাবা পার্থক্যের মধ্যে 5 থেকে 8,000। তাহলে সবগুলো এখানে নিয়ে আসবা। আরেক জায়গায় পাবা হচ্ছে কত? 5 থেকে 8,000 পার মিলিমিটার কিউব। খুবই খুব ইম্পর্টেন্ট যে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্ত অনুপাত কত? 600:1। উল্টা যদি দেয় শ্বেত রক্তকণিকা লোহিত রক্ত অনুপাত কত? প্রথমে শ্বেত রক্তকণিকা দিল, পরে লোহিত রক্তকণিকা দিল, তাহলে উল্টে যাবে, 1:600। তাহলে দুইভাবে কোশ্চেনটা দিতে পারে। এই ছবিটা একটু খেয়াল করো, যে আমরা সবাই জানি যে আমাদের রক্তকণিকা কোত্থেকে তৈরি হয়? নর্মালি লাল অস্থিমজ্জার স্টেম কোষ। এই কথাটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে যে কোত্থেকে লোহিত রক্তকণিকা মানে রক্তকণিকা তৈরি হয়? লাল অস্থিমজ্জা থেকে। তারপর আসতে পারে যে এরিথ্রোসাইট কোত্থেকে তৈরি? এরিথ্রোব্লাস্ট থেকে। যে নিচে যে এরিথ্রোব্লাস্ট কি নিউক্লিয়াস যুক্ত না নিউক্লিয়াস বিহীন? এটা একটা কোশ্চেন। তাহলে এরিথ্রোব্লাস্ট হচ্ছে নিউক্লিয়াস যুক্ত। তারপরে দানাদার, দানাদার লোহিত রক্তকণিকা গুলো কোথেকে তৈরি হয়? মায়েলোব্লাস্ট থেকে। দানাদার মানে তাহলে তোমার দানাদার দিয়ে কোশ্চেনটা দিতে পারে, বা বলতে পারে নিউট্রোফিল কোথেকে তৈরি হয়? মায়েলোব্লাস্ট। দিতে পারে ইওসিনোফিল কোথেকে তৈরি হয়? মায়েলোব্লাস্ট থেকে। ব্যাসোফিল কোথেকে? মায়েলোব্লাস্ট। তারপর দানাবিহীন গুলোর ক্ষেত্রে খেয়াল করো যে মনোসাইট তৈরি হয় মনোব্লাস্ট থেকে, লিম্ফোসাইট তৈরি লিম্ফোব্লাস্ট থেকে। আরেকটা খুব ইম্পর্টেন্ট যে প্লেটিলেট বা অনুচক্রিকা তৈরি হয় কোথেকে? যে মেগাক্যারিওব্লাস্ট থেকে। অথবা যদি কোশ্চেন থাকে, অপশন থাকে মেগাক্যারি, দুইটাই অ্যান্সার হবে, মেগাক্যারিওব্লাস্ট বা মেগাক্যারিওসাইট। যদি তোমার স্টেম কোষ কোনটা? এখানে স্টেম কোষ হচ্ছে ব্লাস্ট, যেগুলো ব্লাস্ট মানে সবগুলো স্টেম কোষ, মানে স্টেম কোষ থেকে আসছে এগুলা। মানে সরাসরি স্টেম কোষ থেকে কোনগুলো আসছে? তোমার ব্লাস্ট যেগুলো সেগুলা। তাহলে মেগাক্যারিওব্লাস্ট থেকে মেগাক্যারিওসাইট আসে।
কিন্তু মনে রাখতে হবে প্লেটলেট কিন্তু কি নিউক্লিয়াস বিহীন, কিন্তু তাহলে আমরা পড়লাম যে দুইটা রক্তকণিকা হচ্ছে নিউক্লিয়াস বিহীন, পরিণত লোহিত রক্তকণিকা আর একটা হচ্ছে অনুচক্রিকা। এখানেও ঠিক সেম, দেখো লোহিত রক্ত নর্মালের চেয়ে বেড়ে গেলে কোশ্চেন আসতে পারে যে লোহিত শ্বেত রক্তকণিকা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে আমরা কি বলি, লিউকোসাইটোসিস, কমে গেলে বলি লিউকোপেনিয়া। আবার একটা আসতে পারে যে রক্তের ক্যান্সারকে আমরা কি বলি, লিউকেমিয়া। আবার আসতে পারে লিউকেমিয়ার ক্ষেত্রে কোন রক্তকণিকাতে মেইনলি সমস্যা থাকে, শ্বেত রক্তকণিকা। আবার আসতে পারে লিউকেমিয়ার ক্ষেত্রে কি সমস্যা হয়, কি সমস্যা হবে তোমার, অস্বাভাবিক শ্বেত রক্তকণিকা বেড়ে যায়, অস্বাভাবিক হারে বেড়ে যাবে কি শ্বেত রক্তকণিকা। তারপর সেখান থেকে যেটা কোশ্চেন আসতে পারে যে অ্যাগ্রানুলোসাইট আমরা তো জানি সবগুলা তিনটা ফিল, হ্যাঁ, মনোসাইট কোনটা কি আমরা জানি। এটা আসতে পারে যে মনোসাইট দেখতে কিরকম, হ্যাঁ, বৃক্কের মতো দেখতে বা গোড়ার খুরের মতো দেখতে মনোসাইট, মানে মনোসাইটের যে নিউক্লিয়াসটা, হ্যাঁ, নিউক্লিয়াসটা দেখতে কিসের মতো, বৃক্কের মতো বা ঘোড়ার খুরের মতো। ওর মেন কাজ কি, মনোসাইট কি করে, ফ্যাগোসাইটিস প্রক্রিয়া জীবাণু ধ্বংসকরণ করে। খুবই ইম্পর্টেন্ট আসে যে ফ্যাগোসাইটিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে কোন রক্তকণিকা, মনোসাইট। তার সাথে আমরা নিউট্রোফিলও করে, মনোসাইট নিউট্রোফিল দুইটাই তোমার ফ্যাগোসাইটিস করে। এবার তোমার মিলিয়ে পড়তে হবে। তারপর দেখো লিম্ফোসাইট কয় ধরনের, 3 ধরনের। কি কি, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, কি ন্যাচারাল কিলার সেল বা এনকে সেল। তারপর মনে রাখতে হবে দেহের কত পার্সেন্ট লিম্ফোসাইট, মানে কত পার্সেন্ট শ্বেতকণিকা লিম্ফোসাইট, মনে রাখতে হবে 20 থেকে 40%। তারপর আসো দানাদার বা গ্রেনুলোসাইট। দানাদার কি, দেখো 3টা আছে আমরা জানি, নিউট্রোফিল, ইউসিনোফিল, ব্যাসোফিল। নিউট্রোফিলটা কি, নিরপেক্ষ, বর্ণ নিরপেক্ষ, তাহলে বর্ণ নিরপেক্ষ রক্তকণিকা কোনটা, নিউট্রোফিল। তারপর আসতে পারে অ্যামিবয়েড চলনে সক্ষম কোনটা, নিউট্রোফিল। ডায়াপেটিসিস প্রক্রিয়ায় অংশগ্রহণ করে কে, সেটাও নিউট্রোফিল। সবকিছুর অ্যান্সার হচ্ছে নিউট্রোফিল। তারপরে ইউসিনোফিল, ইউসিন রোজে কোন বর্ণ ধারণ করে আমরা জানি, লাল বর্ণ। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমরা নিউট্রাল থেকে নিউট্রোফিল আসছে, নিউট্রাল মানে নিরপেক্ষ। তারপর এটা আসতে পারে যে দেহের কোন কোন সমস্যার কারণে ইউসিনোফিলের সংখ্যা বেড়ে যায়, যেমন তোমার অ্যালার্জির কারণে বেড়ে যায়, পরজীবীর সংক্রমণ হলে বেড়ে যায়, মানে পরজীবীর কৃমির সংক্রমণ, পরজীবী না দিয়ে দিলেও কৃমির সংক্রমণ হইলে কোন রক্তকণিকা বেড়ে যাবে, তাহলে ইউসিনোফিল। এইভাবে কোশ্চেনগুলো দিতে পারে, একটু ঘুরে দিতে পারে। প্লিহা ও স্নায়ুতন্ত্রের রোগের কারণেও তোমার কি রক্তে ইনসুলিনের সংখ্যা বেড়ে যায়। ব্যাসোফিল, বেজ থেকে ব্যাসো, বেজ মানে ক্ষার। কোশ্চেন আসতে পারে যে ব্যাসোফিল কি বর্ণ ধারণ করে, নীল বর্ণ। তারপর তোমার আসতে পারে যে হিস্টামিন নিঃসরণ করে কোন রক্তকণিকা, এটাও ব্যাসোফিল। আবার তোমরা আর আরটা যেটা খুব ইম্পর্টেন্ট, যে হ্যাপারিন তৈরি করে কোন রক্তকণিকা, বা ব্যাসোফিলের কাজ নিজের কোনটা, তাহলে হ্যাপারিন তৈরি করা। আবার আসতে পারে যে রক্তকণিকা জমাট প্রতিরোধ করে কে, সেটাও কি কাজ কি, হ্যাপারিন। তো অনেকভাবে কোশ্চেনটা দিতে পারে। সাথে অনেক কাজ আমরা অলরেডি পড়ে ফেললাম, কোনটার কাজ কি দেখো আমরা অলরেডি পড়ে আসলাম। তাহলে দেখো ফ্যাগোসাইটিস করে 2টা কণিকা, মনোসাইটও করে, নিউট্রোফিলও করে। আসতে পারে যে আণুবীক্ষণিক সৈনিক কাকে বলা হয়, লিম্ফোসাইটকে। অ্যান্টিবডি তৈরি করা কার কাজ, সেটাও লিম্ফোসাইট। তাহলে এইভাবে তোমার এগুলো এখান থেকে পড়তে হবে। যে বলছিলাম দেখো ক্রিমিল লার্ভা, এখানে ক্রিমিল লার্ভা দিয়ে দিচ্ছে, ক্রিমিল লার্ভার কারণে ইসিনোফিল কি করে, ক্রিমিল লার্ভা ধ্বংস করে, অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে। তারপর আসে অনুচক্রিকা, যে আমরা 3টা নাম বলছি, 3টা নাম এখানে লেখা আছে দেখো। তারপর দেখো যে প্রথম কথা সংখ্যা মনে রাখতে হবে, অনুচক্রিকার সংখ্যা কত, 1.5 লাখ থেকে 4 লাখ। তাহলে তুমি যখন পড়বা বা বইটা যখন পড়তেছো, তখন তুমি যে আমরা যে ক্লাসে যে জিনিসগুলো বলি, এক্সট্রা যদি কোনো ইনফরমেশন দিই, তাহলে তোমার কাজ হচ্ছে তোমার এগুলো বইতে নিয়ে আসা, মানে বইটা যখন মুছাই ফেলা। বা আমরা যখন তোমার হচ্ছে তোমার মেডিটিক্স যখন পড়ার সাথে মেডিটিক্সে যদি কোনো এক্সট্রা ইনফরমেশন থাকে, ইম্পর্টেন্ট মনে হয়, সেটা তোমার এখানে নিয়ে আসবা। তাহলে 1.5 লাখ থেকে 4 লাখ। একক কি তোমার, এটাও তোমার ঘন মিলিমিটার বা মিলিমিটার কিউব। আর এটা ওরা বাঁচে কয়দিন, বা গড়ায় কত, 5 থেকে 9 দিন। এগুলো তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপরে আসল অনুচক্রিয়ার কাজ আসতে পারে, প্ল্যাটিলেট প্লাগ কে তৈরি করে, অনুচক্রিকা। ক্লটিং ফ্যাক্টর বা রক্ততঞ্চন ফ্যাক্টর কারা ক্ষরণ করে, তাও তোমার হচ্ছে অনুচক্রিকা। তারপর সেরোটোনিন তৈরি করে কোন কোন রক্তকণিকা, তাও অনুচক্রিকা অ্যান্সার। তারপর তোমার হচ্ছে গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে কে, সেটার অ্যান্সারও তোমার শ্বেত রক্তকণিকা। তারপর আবার এই সেরোটোনিন 8টা কোশ্চেন আসে যে সেরোটোনিনের কাজ কি, যে ওরা হচ্ছে তোমার কি রক্তবাহিকাকে দ্রুত সংকোচন, সেরোটোনিনের কাজ কি, সংকোচন করা, রক্তবাহিকা সংকোচন করে।
তারপর একটা জিনিস দেখো যে অনুচক্রিকা বেশি হলে কি কি প্রবলেম হতে পারে। রক্ত জমাট বেঁধে যেতে পারে, স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক। তার মানে একটা জিনিস তোমার আসতে পারে, স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দেয় কোন রক্তকণিকা, অনুচক্রিকা যদি বেড়ে যায়। আবার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয় কোন রক্তকণিকা বাড়লে, অনুচক্রিকা। তাহলে এইভাবে তোমার কোশ্চেন গুলো বিভিন্ন অ্যাঙ্গেলে দিতে পারে। লোহিত কণিকার ক্ষেত্রে তোমার যে ইম্পর্টেন্ট যে যে নিউক্লিয়াস থাকে না কার, আমরা জানি পরিণত লোহিত রক্তকণিকা, মাইটোকন্ড্রিয়া থাকে না কার, তাও তোমার লোহিত রক্তকণিকা, গলগি বডি থাকে না কার, তাও তোমার একসাথ লোহিত রক্তকণিকা। এই কারণে বলা যায় লোহিত রক্তকণিকাকে মানে রক্তকণিকা গুলোকে কারণ কি বলা হয় না, রক্তকোষ বলা হয় না। এটা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে রক্তকণিকাকে যে যে নিচের কোনটা রক্তকণিকার ক্ষেত্রে সত্য নয় যে ওরা রক্তকোষ, এটা সত্য সত্য না। এই বক্স থেকে তোমার যেটা যেটা পড়তে হবে, দেখো লোহিত কণিকার ক্ষেত্রে আমরা যে দেখছি, এখানে আবার দেখো পুরুষে কি দিয়েছে সরাসরি 50 লাখ, স্ত্রীতে কি দিয়েছে 45 লাখ, এটা একটা। তারপরে উৎসস্থল, এটা খুব ইম্পর্টেন্ট যে ভ্রূণ অবস্থায় লোহিত কণিকা কোথেকে তৈরি হয়, যকৃৎ থেকে, প্লীহা থেকে। ভ্রূণ অবস্থায় যকৃৎ, প্লীহা, আরো মনে রাখবা তোমার কুসুমথলি থেকে। হ্যাঁ, আর জন্মের পর থেকে লাল অস্থিমজ্জা থেকে। তারপরে এখানে তোমাদের উৎসস্থলটা লাগবে, আমরা বাকিগুলা পড়ছি। আর এখানে তারপর তোমার এখান থেকে কি আসতে পারে তোমার, আর বাকি তাহলে মেইন হচ্ছে লাল অস্থিমজ্জা। আর বাকি সংখ্যাগুলো তোমার, এই সংখ্যাগুলো তোমার পড়ে মাথা নষ্ট করার কোনো দরকার নেই। তুমি এখান থেকে এই যে 120, যেটা এটা মানে লোহিত রক্ত সংখ্যা, বাকিটা মনে রাখবা। হ্যাঁ, যে আমরা অলরেডি এগুলো পড়ে আসছি আগেই। এটা খুব ইম্পর্টেন্ট, লোহিত রক্তকণিকা শ্বেত রক্ত অনুচক্রিকার পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট। কোথায় দেখো আরেকটা সংখ্যা আছে, দেখো লোহিত কণিকার সংখ্যা দেখো 45 থেকে 50 থেকে, এটাও সঠিক, যেটা অপশনে থাকে। কতগুলো সংখ্যা পেলাম, পুরুষে 50, স্ত্রীতে 45, আবার পেলাম পুরুষে পেলাম 50 থেকে 54, স্ত্রীতে পেলাম 45 থেকে 44 থেকে 49। যেটা অপশন থাকে সেটা দেখাইতে হবে। হ্যাঁ, কিছু করার নাই, যেহেতু বইতে আছে আমাদের। শ্বেতকণিকা অলরেডি বলছি। তোমার কাজ হচ্ছে কি, তুমি যখন পড়বা এক জায়গার মধ্যে সব রক্তকণিকার সংখ্যাগুলো নিয়ে আসবা, তা তোমার পড়তে সুবিধা হবে। তারপর তোমার এখান থেকে যে নিউক্লিয়াস ব্যাপারটা আমরা জানি, বর্ণ কি, আয়ুষ্কালও আমরা জানি। হ্যাঁ, আয়ুষ্কাল দেখো অনুচক্রিয়ার কতদিন, 5 থেকে 9 দিন। অনুচক্রিয়ার 5 থেকে 9 দিন বাঁচে। কোনটা দেখতে কেমন, হ্যাঁ এটাও তোমার পড়তে পারো। আর প্রধান কাজ আমরা জানি কোনটা কি কাজ করে, রক্ত জমাট বাঁধা বা রক্ত তঞ্চন। প্রথম কথা কোয়েশ্চেন যেটা আসে যে আমাদের বডিতে কেন রক্ত জমাট, বলছি হেপারিনে কেন রক্ত জমাট বাঁধে না। আসতে পারে হেপারিন কি জাতীয় পদার্থ, অপশন দিয়ে দিল মিউকোপলিস্যাকারাইড, অপশন দিয়ে দিল প্রোটিন, অপশন দিয়ে দিল লিপিড, অপশন দিয়ে দিল শুধু কার্বোহাইড্রেট। তাহলে মনে রাখতে হবে হেপারিন হচ্ছে এক ধরনের মিউকোপলিস্যাকারাইড। তারপর কেন জমাট বাঁধে না, এন্ডোথেলিয়াল, রক্তের দ্রুত গতির কারণে। হ্যাঁ, এখন তারপর তোমার রক্তের অভ্যন্তরীণ গাত্রটা, রক্তনালীর অভ্যন্তরীণ গাত্র মসৃণ। এখন আসো যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে রক্ত তঞ্চনের ফ্যাক্টর কয়টা বা ক্লটিং ফ্যাক্টর 13টা। আবার কোশ্চেন আসতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কয়টা, 4টা। 4টার নাম তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। তোমরা সবাই ফুল পরে টুপ করে আমরা মনে রাখছি। হ্যাঁ, যে 1 নাম্বার হচ্ছে 5 2 নাম্বার প্রোথ্রম্বিন, 3 নাম্বার থ্রোমোপ্লাস্টিন, 4 নাম্বার ক্যালসিয়াম। আসতে পারে 4 নাম্বার ফ্যাক্টরের নাম কি, ক্যালসিয়াম। আসতে পারে 2 নাম্বার ফ্যাক্টরের নাম কি, প্রোথ্রম্বিন। আসতে পারে 3 নাম্বার ফ্যাক্টরের নাম কি, থ্রোমোপ্লাস্টিন। তাহলে বিভিন্ন অ্যাঙ্গেলে কোশ্চেনটা দিতে পারে। আবার দেখো এখানে বলছে কিন্তু ক্যালসিয়াম আয়ন, কিন্তু তোমার অপশনে দিয়ে দিল যে 4 নাম্বার ফ্যাক্টরের নাম কি, ক্যালসিয়ামও দিল ক্যালসিয়াম আয়নও দিল। এখন তো তাহলে তুমি এখন একটা মানে ঝামেলার মধ্যে পড়ে গেলা, কনফিউজড হয়ে যাবা। তাহলে মনে রাখতে হবে এটা কি, শুধুমাত্র ক্যালসিয়াম আয়ন। তাহলে ফ্যাক্টরের মধ্যে আমরা প্রথম 4টা মনে রাখলাম। প্রথম 4টা মনে রাখতে হবে। আর হচ্ছে তোমার মনে রাখতে হবে 8 আর 9। 8 নাম্বার ফ্যাক্টরের নাম কি মনে রাখতে হবে, অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর। 9 নাম্বার ফ্যাক্টরের নাম কি, ক্রিস্টমাস ফ্যাক্টর। আসতে পারে যে কোন ফ্যাক্টর হিমোফিলিয়া রোগের সাথে জড়িত, তাহলে মনে রাখতে হবে 8 নাম্বার আর 9 নাম্বার। আসতে পারে ভিটামিন কে এর উপর ভিটামিন কে এর সাথে ডিপেন্ডেন্ট যে প্রধান ফ্যাক্টরের মধ্যে, আমাদের যে প্রধান ফ্যাক্টর পড়ছে 4টা, প্রধান 4টা ফ্যাক্টরের মধ্যে কোনটা ভিটামিন ডি কে এর উপর ডিপেন্ডেন্ট, মনে রাখতে হবে ফ্যাক্টর 2। তাহলে এইভাবে কোশ্চেনটা দিতে পারে। তারপর দেখো রক্ত তঞ্চন পদ্ধতি, যে রক্ত আমার কোনো কেটে গেলে রক্ত মন্থর এবং বন্ধ হওয়ার প্রক্রিয়া নাম হিমোস্টেসিস। তাহলে তোমরা আরেকটা পড়ে আসছো হোমিওস্টেসিস। হোমিওস্টেসিস হচ্ছে তোমার অভ্যন্তরীণ ভারসাম্য, আর হিমোস্টেসিস হচ্ছে তোমার রক্ত ক্ষরণ বন্ধ হওয়ার প্রক্রিয়া। তারপরে আসো যে
থ্রম্বোসাইট বা অন্যত্র দেখে দেখো, এটা তোমার মনে রাখা লাগবে যে সিরাম কাকে বলে, যে আমাদের কোন অংশ কেটে গেলে যে হালকা হলুদ বর্ণের যে তরল বের হয় সেটাকে আমরা সিরাম বলি। তাহলে হলুদ কি পেলাম, আমাদের প্লাজমার কালার হলুদ, সিরামের কালার হলুদ। তারপর সেখানে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে রক্ত তঞ্চন সময় কত, বা আমরা বলি ক্লটিং টাইম। ক্লট মানে রক্ত বা রক্ত জমাট সময়ও আসতে পারে, বিভিন্ন ভাবে কোশ্চেনটা দিতে পারে। সময় কত, 3 থেকে 8 মিনিট। আর স্বাভাবিক রক্তক্ষরণকাল কত, বা আমরা যেটাকে ব্লিডিং টাইম বলি, ইংলিশে বলে ব্লিডিং টাইম। কত সময় রক্তক্ষরণ, 1 থেকে 4 মিনিট। তারপরে আসো এখানে দেখো যে কি বলে, যে প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন হতে হেল্প করবে কে, থ্রম্বোপ্লাস্টিন হেল্প করবে, ক্যালসিয়াম আয়ন হেল্প করবে। দুটা কথা মনে রাখা লাগবে, যে প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন হতে হেল্প করে কে, থ্রম্বোপ্লাস্টিন আর ক্যালসিয়াম আয়ন। আর ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন তৈরিতে হেল্প করে থ্রম্বিন। হ্যাঁ, ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন তৈরি করতে। তাহলে কে কাকে হেল্প করে এটা মনে রাখতে হবে। এই যে দেখো, রক্ত নালীর ভিতরে সাদা রক্ত জমাট টঞ্চন হয় না, এই কথাটাই তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে মনে রাখতে কোশ্চেন আসতে হবে রক্ত নালীর ভিতরে যে রক্ত জমাট হয় কিনা, হয় না, এটা ইম্পর্টেন্ট। কেন হয় না, আমরা জানি যে হেপারিনের কারণে। তারপর তোমার হচ্ছে কেন হয় না হেপারিন, তারপর তোমার হচ্ছে বা হেপারিনকে একটা বলে অ্যান্টিকোগুলেন্ট ফ্যাক্টর, বা অ্যান্টিকোগুলেন্ট ফ্যাক্টর দিয়ে থাকতে পারে। তারপর তোমার হচ্ছে রক্তের দ্রুত গতির প্রবাহ, যেগুলো আমি বললাম। এখন একটা প্লাজমা সিরামের পার্থক্য। প্লাজমা তো স্বাভাবিক রক্তের জলীয় অংশটা, সিরাম তো কোন অংশ জমাট, রক্ত জমাট বাঁধার পর যেটা। মনে রাখতে হবে যে রক্ত কণিকা থাকে না কোনটার মধ্যে, সিরাম। তো রক্ত কণিকা পাওয়া যায় না সিরাম, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ফাইব্রিনোজেন থাকে না কার, সিরামে, কারণ প্লাজমা তো সবই পাবো। তারপর আসতে পারে সাধারণ অবস্থায় দেহের মধ্যে থাকে কোনটা, প্লাজমা, থাকে না কোনটা, সিরাম। তাহলে এগুলো তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। লসিকা বা লিম্ফ কত লিটার থাকে মানুষের শরীরে, 4 থেকে 8 লিটার। কত লিটার তৈরি হয়, 4 থেকে 8 লিটার। তারপর তোমার লসিকা উৎপাদনের প্রক্রিয়ার নাম কি, লিম্ফোজেনেসিস। জেনেসিস মানে তৈরি, আসতে পারে যে লসিকা তৈরি কি কি বলি, তাহলে সেটা আসতে পারে তোমার হচ্ছে হিমোস্ট্যাসিস। তারপর আসতে পারে তোমার, তারপর দিয়ে দিল তোমার হচ্ছে লিম্ফোজেনেসিস, অ্যান্সার হবে লিম্ফোজেনেসিস। আর লসিকা কি হিসেবে থাকে, ইন্টারস্টিশিয়াল তরল হিসেবে থাকে। লসিকার মধ্যে আসতে পারে কোন রক্তকণিকা সবচেয়ে বেশি থাকে, মনে রাখবা লিম্ফোসাইট সবচেয়ে বেশি। কতগুলো থাকে, 500 থেকে 75,000। এটা তোমার পরীক্ষা, এটা দিই লিম্ফোসাইটের পরিমাণ কত। লসিকা কত পার্সেন্ট পানি, 94%, 6% কঠিন। তারপর তোমার লসিকার মধ্যে আমরা কি কি পাই, শর্করা পাই, প্রোটিন পাই, লিপিড, মেইন মেইন হেডলাইন গুলা। লিপিড মধ্যে একটা আছে কাইলোমাইক্রন, যে দিয়ে দিল লসিকার মধ্যে নিচের কোনটা পাওয়া যায়। তুমি দেখলে 3টা দিয়ে দিল বাইরে থেকে, আর একটা কাইলোমাইক্রন লাগাই দিল। তুমি কাইলোমাইক্রন যদি না জানো তাহলে তো পড়তে পারবা না। তারপর আসো যে কাইল কাকে বলি, লসিকাকে কখন কাইল বলা হয়, যখন, অথবা কাইলের কালার কেমন, দুধের মতো সাদা। আর কাইলের তোমার কি, কাইলের মধ্যে কিসের পরিমাণ বেশি, ফ্যাটের পরিমাণ বেশি। এই কথাগুলো মনে রাখতে, লসিকার কাজ একটু কম ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো এখানে কি কি আছে যেটা আসতে পারে, সেটা হচ্ছে যে দেহের অধিকাংশ প্রোটিন কার মাধ্যমে ফিরে আসে, লসিকার মাধ্যমে ফিরে আসে। তারপর আসতে পারে যে আমরা যেটা বললাম যে লসিকার মধ্যে কোনটা সবচেয়ে বেশি, লিম্ফোসাইট বেশি। তারপর যে যে তাহলে এই কথাগুলো তোমার মেনলি। তারপর যেসব জায়গায় তোমার আসতে পারে, যেসব অঙ্গে বা যেসব কোষের মধ্যে রক্ত পৌঁছাতে সক্ষম হয় না, সেখানে তোমার অক্সিজেন পুষ্টি সরবরাহ করে কি, লসিকা। এটা ইম্পর্টেন্ট। তারপরে আসো তোমার যে লসিকা তন্ত্র। লসিকা তন্ত্র আমাদের মানব দেহের দ্বিতীয় সংবহন তন্ত্র কাকে বলে, লসিকা তন্ত্রকে। কয়টা উপাদান, 2টা, লসিকা নালী আর লসিকা গ্রন্থি। লসিকা নালী কয় ধরনের, 2 ধরনের, অন্তর্মুখী আর বহির্মুখী। তারপরে আসো যে মানুষের দেহে সকল লসিকা নালী কয়টা নালীতে মিলিত হবে, 2টাতে। একটা হচ্ছে ডান লসিকা নালী, তোমার যেখানে ডান পাও সেখানে আবার বাম লাগাই দাও, তাহলে এখানে কোশ্চেন আসতে পারে। আর একটা কি, থোরাসিক। হ্যাঁ, একটা হলো ডান, একটা থোরাসিক। এখানে এখানে দেখো ডানের সাথে কি কি মিলিত হয় তোমরা দেখবা, সাবক্লেভিয়ান শিরা,
দেখো যে তোমার ডান লসিকা আমাদের ডান সাইড থেকে মাথা, গলার ডান দিক, ডান বাহু, এইসব অঞ্চল থেকে লসিকা নালী এসে যুক্ত হবে। আর এই ডান লসিকা নালী কার সাথে মিলিত হবে? সাবক্লেভিয়ান শিরা, তারপর ডান অন্তর্যুগের শিরার সংযোগস্থলে শিরাতন্ত্রের সাথে যুক্ত হবে এটা। তার মানে সহজ কথা হচ্ছে লসিকা নালী এগুলো কার সাথে যুক্ত হয়? ধমনী না শিরা? শিরার সাথে। এই কথাগুলো তোমার মনে রাখতে হবে। থোরাসিক, যেটা আমরা বললাম একটা ডান একটা থোরাসিক, তাহলে ডান ছাড়া বাকি যে অংশগুলো থেকে লসিকা নালী কোথায় আসবে? থোরাসিক লসিকা নালীতে। তো এখানে একটা আছে দেখো, যে একটা কোশ্চেন আসতে পারে আমাদের পৌষ্টিক অঞ্চল থেকে যে লসিকা নালী লসিকা নিয়ে আসে সেটার নাম কি? তাহলে এটা তোমার হচ্ছে ল্যাকটিয়াল লসিকা নালী। তাহলে আমাদের পৌষ্টিক নালী লসিকা নালী নাম হচ্ছে ল্যাকটিয়াল লসিকা নালী। এটা কোশ্চেন আলাদা করে আসতে পারে। তারপর আসতে পারে লসি নিচের কোনটা, যে লসিয়া গ্রন্থি কয় ধরনের? 5 ধরনের। নিচের কোনটা লসিয়া গ্রন্থি বা গ্রন্থি নয়? যেমন অপশনে লিম্ফ নোড, টনসিল, প্লিহা, থাইমাস, লাল, যে কোনো একটা থাকতে পারে। তারপরে আসো যে টনসিল আবার 3 ধরনের। টনসিল কল 3 ধরনের, যে প্যালেটাইন, অ্যাডেনয়েড আর হচ্ছে লিঙ্গুয়াল টনসিল। আর আমরা যে টনসিলকে বুঝি সেটা কি? প্যালেটাইন টনসিল। তাহলে আমরা যে হা করলে যে টনসিল দেখছি কি? প্যালেটাইন। তাহলে আমরা টনসিল বলতে যাকে বুঝি সেটার নাম কি? সেটার নাম হচ্ছে তোমার প্যালেটাইন টনসিল। আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে প্যালেটাইন টনসিল। তারপর টনসিলের মধ্যে প্রদাহ হওয়াকে কি বলে? টনসিলাইটিস। এই কথাটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর টনসিল অপারেশন করে কেটে ফেললে এটাকে আমরা কি বলি? টনসিলেক্টমি। এখান থেকে প্লিহা থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে, যে রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক কাকে বলা হয়? প্লিহাকে। তারপর আসতে পারে প্লিহা কি ধরনের গ্রন্থি? প্লিহা একটা লসিয়া গ্রন্থি। তারপরে তোমার আসতে পারে যে প্লিহা কত মিলিলিটার রক্ত জমাট রাখে? 300 মিলিলিটার। তো লোহিত রক্ত নিয়ে কবরস্থান কাকে বলা হয়? প্লিহাকে। তাহলে দেখো বিভিন্ন ভাবে কোশ্চেন গুলো দিতে পারে, বা গ্রেভ ইয়ার্ড বলি। তারপর থাইমাস। হ্যাঁ, থাইমাস তোমার খেয়াল করো, থাইমাস থেকে কি কি হরমোন সিক্রেট হয়? এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, থাইমোসিন আর থাইমোপয়েটিন। তারপর আসো থাইমাসের মধ্যে কোন লিম্ফোসাইট গিয়ে পরিপক্ক হয়? মনে রাখবা টি লিম্ফোসাইট বা টি কোষ, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এভাবে তোমার কোশ্চেন গুলো দিতে পারে। তারপর দেখো লাল অস্থি মজ্জা থেকে, এগুলো আমরা জানি। তারপর দেখো আমাদের যদি কোনো কারণে যে রক্তবাহিকার ভিতরে যদি তোমার যে আমাদের কোনো কারণে যদি টিস্যু যদি ফুলে যায়, পানি জমে বা রক্তের মানে বিভিন্ন রস জমে যদি টিস্যু ফুলে যায়, এটাকে আমরা বলি শোথ, বা ইংলিশে বলি ইডিমা। তাহলে কোনো অংশ ফুলে গেলে, কোনো তোমার ধরো টিস্যু তরল, হ্যাঁ, জমা হয়ে টিস্যু ফুলে গেলে এটার নামকে শোথ বা ইংলিশে বলে ইডিমা। দুইটা কথা মনে রাখতে হবে। রক্ত লসিকার পার্থক্য যেটা মনে রাখতে হবে, যে রক্ত তো সবকিছু থাকবে, লসিকাটা স্পেশালি মনে রাখতে হবে। লসিকার কালার কেমন? নর্মালি হলুদ কালার, পেঁচানো যাবে না। লসিকার কালার নর্মালি হলুদ বা সাদা বর্ণের, হলুদ থেকে সাদা। আর যদি বলে শুধুমাত্র তোমার কাইলের বর্ণ কেমন, কাইলের বর্ণ তো কি অবশ্যই, কাইলের বর্ণ যদি বলে তাহলে অবশ্যই কি, অবশ্যই তোমার হচ্ছে সাদা। তারপর হিমোগ্লোবিন থাকে না কার? লসিকাতে। তারপর তোমার আসতে পারে যে সামান্য অনুচক্রিয়া থাকে কার? সেটাও তোমার লসিকা অ্যান্সার, সামান্য অনুচক্রিয়া থাকে। তাহলে লসিকার মধ্যে সবকিছু কম কম, রক্ততে সবকিছু বেশি বেশি। তারপর আমরা ব্যবহারিক যখন করি, যখন রক্ত কণিকা সংখ্যা হিসাব করার জন্য, হ্যাঁ, রক্ত কণিকা স্থায়ী স্লাইড পর্যবেক্ষণ, তখন আমরা স্লাইডটাকে কত ডিগ্রি কোণ করে, ধরো আমরা একটা স্লাইডে রক্ত নিই, রক্ত নেওয়ার পরে কত ডিগ্রি কোণ করে আরেকটা স্লাইড দিয়ে সেই রক্তটাকে পুরো স্লাইডে ছড়াই দিব, কত ডিগ্রি অ্যাঙ্গেল করে? 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তারপর এটা আসতে পারে ধমনী, শিরা, কোষিক চালিকা। যে রক্ত, যে ধমনী শিরা স্তর কয়টা? 3টা আমরা জানি, টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডি, টিউনিকা ইন্টিমা। আসতে পারে যে কৈশিক চালিকার স্তর কয়টা? কৈশিক চালিকার স্তর কিন্তু একটা, শুধুমাত্র কি থাকে? কৈশিক চালিকাতে শুধু কোনটা থাকে? টিউনিকা, ইন্টিমা, বা আরেকটা নাম এন্ডোথেলিয়াম। তাহলে এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তারপরে ধমনী শুরু হয় কোথায়? হৃৎপিণ্ডে। শেষ হয় কোথায়? কৈশিক চালিকায়। ধমনী শিরার পার্থক্য আসো, যে আমরা একটু আগে বললাম কার উৎপত্তি কোথায়, শেষ কোথায়, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপরে আমরা জানি কি, যে রক্ত প্রবাহের গতি, কে কেমন রক্ত প্রবাহ? ধমনী হচ্ছে হৃৎপিণ্ড থেকে দেহের দিকে, শিরা চুলটা। তারপর আমরা জানি কি, ধমনীর মধ্যে ব্যতিক্রম কে? পালমোনারি ধমনীটা মনে রাখতে হবে। শিরার মধ্যে ব্যতিক্রম কে? পালমোনারি শিরা। তারপর হচ্ছে স্থিতিস্থাপক কে? ধমনী হচ্ছে স্থিতিস্থাপক। পুরু।
তুমি যে কোনো এক সাইড মনে রাখো, ধমনী মনে রাখলে তার উল্টা হচ্ছে শিরা। পার্থক্যের ক্ষেত্রে তুমি অলওয়েজ যে কোনো এক সাইড ভালো করে মনে রাখার চেষ্টা করবে, কারণ ধমনী মনে রাখলে শিরা তার উল্টা, শিরা মনে রাখলে ধমনী তার উল্টা। এটা হচ্ছে টেকনিক। এটা খুব ইম্পর্টেন্ট যে কপাটিকা থাকে কার, শিরা। তারপর মেইন চলে আসো হৃৎপিণ্ডে, যে আমাদের হৃৎপিণ্ড দৈর্ঘ্যত 12 সেন্টিমিটার, প্রস্থগত 8 সেন্টিমিটার। কোশ্চেন আসতে পারে হৃৎপিণ্ডের আবরণের নাম কি? পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডে পেরিকার্ডের কয়টা স্তর? 2টা স্তর মনে রাখতে হবে, একটা হলো তন্তুময় আর একটা হচ্ছে সেরাস। সেরাস আবার 2টা, প্যারাইটাল আর ভিসেরাল। আবার এটা মনে আসতে পারে যে পেরিকার্ডিয়ামের মধ্যে কোন তরল থাকে? পেরিকার্ডিয়াল ফ্লুইড আসতে পারে। পেরিকার্ডিয়াল ফ্লুইডের কাজ কি? ঘর্ষণ প্রতিরোধ করা বা হৃৎপিণ্ডকে আঘাতজনিত হাত থেকে রক্ষা করা। তারপর এটা আসতে পারে হৃৎপিণ্ডের প্রাচীর কয়টা বা কার্ডিয়াক পেশি কয়টা? কয়টা স্তর? 3টা। এটা আসলে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। তাহলে পেরিকার্ডিয়ামের সাথে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম পেঁচানো যাবে না। এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে সবচেয়ে ভিতরের স্তর কি? এন্ডো মানে ভিতরে, আমাদের সবচেয়ে ভিতরের স্তর এন্ডোকার্ডিয়াম, সবচেয়ে বাইরের স্তর এপিকার্ডিয়াম, মাঝখানের স্তর মায়োকার্ডিয়াম। আবার কোয়েশ্চেন আসতে পারে এখান থেকে সংকোচন প্রসারণে সক্রিয় ভূমিকা পালন করে কে? মায়োকার্ডিয়াম। আবার কোয়েশ্চেন আসতে পারে তোমার যে রক্তের সাথে সম্পর্কিত কোন প্রাচীর? এন্ডোকার্ডিয়াম। হৃদ কপাটিকা সমূহকে ঢেকে রাখে কে? এন্ডোকার্ডিয়াম। বলে দেখো তো হৃৎপিণ্ডে অন্তঃপ্রাচীর গঠন করে কে? এন্ডোকার্ডিয়াম। তাহলে বিভিন্ন দেখো অ্যাঙ্গেলে এখান থেকে কোশ্চেনগুলো এইভাবে দিতে পারে। তারপর দিতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর কোনটা এই কার্ডিয়াক পেশির মধ্যে? মনে রাখবা মায়োকার্ডিয়ামটা। কার্ডিয়াক পেশি কেমন, কি ধরনের পেশি? অনৈচ্ছিক পেশি। তারপর খেয়াল করো যে ইন্টারক্যালারি ডিস্ক পাওয়া যায় কোন টিস্যু, কোন পেশিতে? মনে রাখবা কার্ডিয়াক পেশি। তারপর মনে রাখবা যে মাইটোকন্ড্রিয়ার আধিক্যতা মানে বেশি দেখা যায় বা আধিক্যতা দেখা যায় কোথায়? হ্যাঁ, হৃৎপেশি। তারপর এখান থেকে আমাদের কিছু লাগবে না। তারপর তোমার হচ্ছে এই যে এখান থেকে খেয়াল করো যে আমাদের যে দেখো এখানে খেয়াল করো যে আমাদের আসতে পারে মানুষের হৃৎপিণ্ড কয় প্রকার? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। নামগুলো আমরা জানি, 2টা অ্যাট্রিয়াম, 2টা ভেন্ট্রিকল বা অলিন্দ নিলয় বলি। হ্যাঁ, তারপর আসতে পারে যে কোনটা মোটা, অ্যাট্রিয়াম মোটা না ভেন্ট্রিকল? মনে রাখবা ভেন্ট্রিকলটা মোটা। তারপর আমরা জানি 2 অ্যাট্রিয়ামের মাঝখানে আন্ত অ্যাট্রিয়াম পর্দা, দুই ভাই যে এখানে ছবি থেকে পড়বা, মানে এই জিনিসটা তুমি ছবি থেকে পড়তে পারবা। দেখো আমাদের কোথায় কি আছে না আছে। হ্যাঁ, তারপর আমরা জানি ডান অ্যাট্রিয়াম। হ্যাঁ, এই ডান অ্যাট্রিয়ামের মধ্যে কি থাকে? যে এসএ নোড বা পেস মেকার যেটাকে বলি। তাহলে পেস মেকার কই থাকে? ডান অ্যাট্রিয়ামে বা সাইনোট্রিয়াল নোড কোন দিকে থাকে? যেদিকে সুপিরিয়র ভেনা কাভা ঢোকে। তাহলে মনে রাখবা ডান অ্যাট্রিয়ামে তোমার কি কি আছে? ডান অ্যাট্রিয়ামে তোমার সুপিরিয়র ভেনা কাভা, ঊর্ধ্ব মহাশিরা আছে, নিম্ন মহাশিরা আছে। হ্যাঁ, এগুলো একটু মনে রাখতে হবে। তারপর তোমার বাম অ্যাট্রিয়ামের সাথে যুক্ত কে? বাম অ্যাট্রিয়ামের সাথে যুক্ত হচ্ছে পালমোনারি শিরা। তারপর যে রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, মানে ডান অ্যাট্রিয়ামের সাথে কি আছে তোমার? যে এখানে কপাটিকার নাম কি? আমরা ট্রাইকাসপিড কপাটিকা। তো 3টা পার্ট, 3টা কাজ। তাহলে ডান অ্যাট্রিয়াম আর ডান ভেন্ট্রিকল ট্রাইকাসপিড কপাটিকা। আবার খেয়াল করো ডান ভেন্ট্রিকল, ডান ভেন্ট্রিকল যুক্ত কে? পালমোনারি ধমনী। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আবার ইম্পর্টেন্ট, পালমোনারি ধমনী কয়টা? 2টা। তাহলে এবার তোমার ছবি থেকে, ছবির মধ্যে তুমি সব নিয়ে নিবা। ধমনী 2টা। আর পালমোনারি শিরা কয়টা জানি আমরা? 4টা। পালমোনারি ধমনী 2টা, শিরা হচ্ছে 4টা। তাহলে দেখো, তাহলে বাম অ্যাট্রিয়ামের সাথে যুক্ত পালমোনারি শিরা, তারপর বাম অ্যাট্রিয়াম, বাম ভেন্ট্রিকলের মাঝখান থেকে বাইকাসপিড কপাটিকা আমরা জানি, বা মাইট্রাল কপাটিকা। কোশ্চেন আসে মাইট্রাল কপাটিকা কই থাকে বা বাইকাসপিড কই থাকে? বাম অ্যাট্রিয়াম, বাম ভেন্ট্রিকলের মাঝখানে। তাহলে এইভাবে তোমার জিনিসগুলো পড়তে হবে, ছবি দেখে দেখে অনেক জিনিস ক্লিয়ার করে ফেলা যাবে। তারপরে তোমার বাম ভেন্ট্রিকলের সাথে যুক্ত কে? অ্যাওর্টা বা মহাধমনী। তারপর তোমার আসতে পারে কোনটার প্রাচীর সবচেয়ে মোটা, মানে হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠের মধ্যে কোনটার প্রাচীর সবচেয়ে মোটা? মনে রাখবা বাম ভেন্ট্রিকল। আমরা জানি বাম ভেন্ট্রিকল ডান ভেন্ট্রিকল হচ্ছে কত গুণ মোটা? প্রায় 3 গুণ মোটা। এটা তোমার পরীক্ষা আসতে পারে। তো দেখো বিভিন্ন অ্যাঙ্গেলে তুমি যা সেই ছবি থেকে দেখে দেখে কোনটা কি। তারপর আসতে পারে কর্ডে টেন্ডিনি পাওয়া যায় কোন প্রকোষ্ঠে? অ্যাট্রিয়ামে না ভেন্ট্রিকলে? মনে রাখবা ভেন্ট্রিকলে পাওয়া যায়। তারপর আসতে পারে প্যাপিলারি পেশি পাওয়া যায় কোন প্রকোষ্ঠে? অ্যাট্রিয়াম না ভেন্ট্রিকল? মনে রাখবা 2 ভেন্ট্রিকলে প্যাপিলারি পেশি পাবো, 2 ভেন্ট্রিকলে কর্ডে টেন্ডিনি পাবো। তো এইভাবে তোমার কোশ্চেনগুলো দিতে পারে।
তারপর সব বাম ভেন আমরা বলছি অলরেডি মাইট্রাল কপাটিকা কর্ডিয়েট এগুলোর কথা বলা হয়ে গেছে। তুমি জাস্ট ছবি দেখে, কিন্তু ছবি দেখবা, ছবি দেখলে তোমার জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হবে, কোনটা কোন কপাটে কই থাকে, এগুলো ছবি দেখে দেখে পড়তে হবে। তারপর আমরা জানি কি, আগে ছুটে আরেকটু যাই, এটাতে আসি যে দেখো, এই যে ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনীর সাথে কি থাকবে, সেমিলুনার কপাটিকা বা পালমোনারি কপাটিকা। আবার যে যেটা বললাম, ডান ভেন্ট্রিকল থেকে কি যুক্ত, তোমার পালমোনারি ধমনী যুক্ত, কি দিয়ে, সেমিলুনার কপাটিকা বা পালমোনারি কপাটিকা দিয়ে। তারপর দেখো বাম ভেন্ট্রিকলের সাথে কি যুক্ত, অ্যাওর্টা বা মহাধমনী, কি দিয়ে, তোমার অ্যাওর্টিক বা সেমিলুনার কপাটিকা। তো তাহলে অর্ধজনের কপাটিকা কয়টা পাচ্ছে, দুইটা এখানে, একটা হচ্ছে পালমোনারি, একটা হচ্ছে তোমার কি অ্যাওর্টিক কপাটিকা। তাহলে এইগুলো তোমার এভাবে পড়তে হবে ছবি দেখে দেখে, হ্যাঁ, ছবি দেখে দিয়ে মিলাই ফেলবা, ছবি দেখে মিলাই তুমি বুঝতে পারো কোনটার সাথে কোনটা, হ্যাঁ, এগুলো জাস্ট ছবি দেখে দেখে মিলাই পড়তে হবে। এখানে পড়ার স্টাইল হচ্ছে জাস্ট ছবি দেখে দেখে, কোন দিক থেকে রক্ত কোথায় যাচ্ছে না যাচ্ছে, ছবি দেখো তুমি, আমি যেটা বললাম। তো বাম ভেন্ট্রিকল দেখো ডান ভেন্ট্রিকলের চেয়ে মোটামুটি প্রায় 3 গুণ মোটা। তারপর দেখো যে মেরুদণ্ডী প্রাণীদের বহিকর্ণকে কি বলে, অরিকল বলে। তারপর দেখো যে এই যে বললাম কপাটিকা গঠন গঠন করে কে, এন্ডোকার্ডিয়াম, আমরা বললাম ইপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম। কোশ্চেন আসতে পারে কপাটিকা তৈরি করে কে, তাহলে এন্ডোকার্ডিয়াম দিয়ে তৈরি হয়, এন্ডোকার্ডিয়াম ভাঁজ হয়ে কপাটিকা তৈরি করে। এই যে আমরা যা যা বললাম এখানে সবগুলো কথা এখানে আছে। কোন কপাটিকা, যেমন বাইকাসপিড আসতে পারে, বাইকাসপিড কপাটিকা বা মাইট্রাল বা দ্বিপত্রিক কপাটিকা কই থাকে, বাম এট্রিয়াম বাম ভেন্ট্রিকলের মাঝখানে। কোশ্চেন আসতে পারে ট্রাইকাসপিড বা ত্রিপত্রিক কই থাকে, ডান এট্রিয়াম ডান ভেন্ট্রিকলের মাঝখানে। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে না আমার অবস্থানটা মেইনলি। অ্যাওটিক কপাটিকা কই থাকে, বা সেম আয়োটিক বা আরেকটা নাম সেমিলুনার কপাটিকা। অ্যাওটিক সেমিলুনার কপাটিকা থাকে বাম ভেন্ট্রিকল অ্যাওটার মাঝখানে। পালমোনারি সেমিলুনার কপাটিকা কই থাকে, ডান ভেন্ট্রিকল আর পালমোনারি ধমনীর মাঝখানে। আরেকটা নতুন যেমন দুইটা স্পেশালি মনে, থিবিসিয়ান বা করোনারি কপাটিকা। থিবিসিয়ান বা করোনারি কপাটিকা অবস্থান করে, কোশ্চেন আসতে পারে যে করোনারি সাইনাস ও ডান অ্যাট্রিয়ামের সংস্থানে কোন কপাটিকা থাকে, থিবিসিয়ান বা করোনারি কপাটিকা। আবার আসতে পারে ইউস্টেশন কপাটিকা থাকে অবস্থান কোথায়, তাহলে মনে রাখবা ইনফিরিয়র ভেনা কাভা ডান অ্যাট্রিয়ামের মাঝখানে, এভাবে কোশ্চেনটা দেয়। তুমি এখানে খেয়াল করো যে সেমিলুনার কপাটিকা কয়টা, যদি অপশন কোশ্চেন আছে সেমিলুনার কপাটিকা কয়টা, মনে রাখবা 4টা। দেখো এওটিক কপাটিকা সেমিলুনার, পালমোনারিও সেমিলুনার, থিবিসিয়ানও সেমিলুনার, ইউস্টেশনও কিন্তু সেমিলুনার, সবগুলো কিন্তু সেমিলুনার। এওটিক থেকে শুরু করে ইউস্টেশন কপাটিকা পর্যন্ত 4টা কপাটিকা হচ্ছে সেমিলুনার। কোশ্চেন আসতে পারে মানুষের যে সেমিলুনার কপাটিকা কয়টা, মনে রাখবা 4টা কপাটিকা হচ্ছে সেমিলুনার। তাহলে এইভাবে আশা করি ক্লিয়ার ব্যাপারগুলো, যেভাবে যে বললাম এইভাবে তোমার মনে রাখবা। আর একটা জিনিস খুবই সহজ, মনে রাখবা ওরা অলওয়েজ কি ওয়ান হিসেবে কাজ করে। অর্থাৎ যেমন ধরো মাইট্রাল, সে শুধু বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকল রক্ত নিবে, উল্টা কখনো করবে না নর্মালি। আবার তুমি দেখো, তারপর এটা ইম্পর্টেন্ট, হৃৎপিণ্ডের সংযোগ টিস্যু গুলো কি কি, বা জাং আসতে পারে হৃৎপিণ্ডের জাংশনাল টিস্যু নিম্নের কোনটি বা কোনটি নয়, তা 4টা আছে, এসএ নোড, এভি নোড, বান্ডল অফ হুইচ, 4টা তোমার তোমার এখানে কয়টা দিয়েছে, তোমার মোটামুটি তোমার 5টা দিছে, হ্যাঁ 5টা, যে বান্ডল অফ হুইচের ডান বাম শাখা, আর একটা লাগাইছে পার্কিং, তাহলে 5টা। নিচে কোনটা সংযোগ টিস্যু নয় বা সংযোগ টিস্যুটা আসতে পারে। তারপর আসতে পারে তোমার যে আমাদের যে হৃৎপিণ্ডের যে যে আমাদের হৃদস্পন্দন মিনিটে কতবার, 70 থেকে 80 বার, অথবা তোমার এভারেজটা দিতে পারে 70, 75, 80, 90, তাহলে 75। তাহলে আমাদের হৃৎপিণ্ড টোটাল কত লিটার রক্ত সঞ্চালিত করে, 1400 লিটার, এটাও আসতে পারে পরীক্ষায়। তো আরেকটা খুব ইম্পর্টেন্ট, আমাদের হৃৎপিণ্ড কিভাবে কাজ করে, সংকোচন আর প্রসারণ দ্বারা। হৃৎপিণ্ডের সংকোচনকে কি বলে, সিস্টল, মনে রাখি আমরা। হৃৎপিণ্ডের প্রসারণকে কি বলে, ডায়াস্টল বলি। এই কথাগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলো তোমার পরীক্ষা আসতে পারে। দেখো হৃৎপিণ্ডে দেখো রক্ত সংবহন, দেখো তুমি খেয়াল করো ছবিটা, দেখো এই যে দেখো দেহ থেকে ভেনা ক্যাভিতে ডান এট্রিয়ামে আসতেছে, ডান এট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকল যাবে, ভেন্ট্রিকল থেকে আবার যাবে ফুসফুস। তার মানে আমাদের রক্তটা, কোশ্চেন আসতে পারে আমাদের রক্ত বিশুদ্ধ হয় কোথায় গিয়ে, ফুসফুসে গিয়ে। হার্টের কাজকে জাস্ট রক্তটা পাম্প করা। তারপর দেখো এই যে ফুসফুস থেকে বিশুদ্ধ হয়ে পালমোনারি শিরা দিয়ে, যেটা ব্যতিক্রম, পালমোনারি শিরা ব্যতিক্রম, পালমোনারি ধমনী ব্যতিক্রম, সেটা ডান এট্রিয়ামে বাম এট্রিয়ামে আসবে বা বাম অলিন্দ। তারপর বাম ভেন্ট্রিকলে যাবে, বাম ভেন্ট্রিকল থেকে আবার পুরো দেহে চলে যাবে। তাহলে দেখো কয়টা চক্র সম্পাদন করে, 2টা। একটা দেহের সাথে চক্র, একটা ফুসফুসের সাথে। কোশ্চেন আসে আমাদের হৃৎপিণ্ডকে কয় চক্রী সংবহন বলে, মনে রাখবো দ্বিচক্রী। আমাদের কোশ্চেন আসে আমাদের হৃৎপিণ্ডকে কয় চক্রী সংবহন বলে, দ্বিচক্রী। তারপর দেখা, এই যে বলছিলাম আমাদের হৃৎপিণ্ডে কয় বর্তনী সংবহন বা কয় চক্রী বলে, দ্বিবর্তনী সংবহন। এটাই তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মানে একটা হচ্ছে তোমার পালমোনারি আর একটা সিস্টেমিক, মেইন 2টা।
তারপরে দেখো হৃৎপিণ্ডের গাঠনিক উপাদান, আমরা ওই ছবি দেখে সব পড়ে ফেলছি, কোনটা কি অ্যাওর্টা কি পালতে, দেখো আমরা সবাই জানি এগুলো অলরেডি। হ্যাঁ, ছবি দেখে এগুলো কাজ হচ্ছে তুমি ছবি দেখে দেখে পড়া। হৃৎপিণ্ডের গাঠনিক উপাদান কি কি আছে, কোনটার কাজ কি। হ্যাঁ, তারপরে আসো, এটা আবার খুব ইম্পর্টেন্ট, মানুষ আর রুই মাছের হৃৎপিণ্ডের পার্থক্য। কোশ্চেন আসে মাছের হৃৎপিণ্ড করা দুইটা, মানে মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ করা দুইটা, মানুষের কটা চারটা। আবার আসে সাইনাস ভেনোসাস থাকে কার, থাকে হচ্ছে মাছের, মানুষের কিন্তু থাকে না। আর কোশ্চেন আসে মাছের হৃৎপিণ্ডকে আমরা কয় চক্রী সংবহন বলি, এক চক্রী। আর মানুষের হৃৎপিণ্ডকে বলি কি, দ্বিচক্রী সংবহন। তাহলে এই কথাগুলো তোমার মেইনলি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপর আসে যে কার্ডিয়াক চক্রের সময় কত, খুবই খুবই ইম্পর্টেন্ট, 0.8 সেকেন্ড। তারপর কার্ডিয়াক চক্রে টোটাল কয়টা ঘটনা ঘটে, এটা আসলে চারটা ঘটনা। কি কি বলি আমরা, যে অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল, ভেন্ট্রিকুলার ছবি আছে, অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল। তোমার এখানে যেটা মনে রাখতে হবে যে কোনটাতে কোন কপাটিকা খোলে কোন কপাটিকা বন্ধ, যা ছবি দেখে মনে রাখবা। যেমন অ্যাট্রিয়াম ডায়াস্টলে আমরা জানি কি, যে যে ট্রাইকাসপিড বাইকাসপিড খোলা থাকে কোনটাতে, অ্যাট্রিয়াম ডায়াস্টলে। আবার অ্যাট্রিয়াম সিস্টলকে উল্টা দেখো, যে সরি অ্যাট্রিয়াম ট্রাইকাসপিড বাইকাসপিড বন্ধ থাকে কোথায়, অ্যাট্রিয়াম ডায়াস্টলে। তাহলে মনে রাখবে এই যে অ্যাট্রিয়াম ডায়াস্টলে আমরা জানি কি, ট্রাইকাসপিড আর বাইকাসপিড কি থাকে, খোলা বন্ধ থাকে। আবার কোশ্চেন আসতে পারে ট্রাইকাসপিড বাইকাসপিড খুলে যায় কোথায়, অ্যাট্রিয়াম সিস্টল, দেখো এই যে খুলে যাচ্ছে, খুলে গেছে। আবার কোশ্চেন আসতে পারে যে ভেন্ট্রিকুলার সিস্টলে কোন কপাটিকে খোলা থাকে কোন কপাটিকে বন্ধ থাকে। তাহলে এটা আমার মনে রাখতে হবে। ভেন্ট্রিকুলার সিস্টলে আমরা জানি কি, ভেন্ট্রিকুলার সিস্টোর সময় পালমোনারি কপাটিকা আর অ্যাওর্টিক কপাটিকা খুলে যায়, আর ট্রাইকাসপিড বাইকাসপিড বন্ধ হয়ে যায়। আবার কোশ্চেন আসে ভেন্ট্রিকুলার ডায়াস্টলে কোনটা উল্টা, ভেন্ট্রিকুলার ডায়াস্টলে ট্রাইকাস ট্রাইকাসপিড বাইকাসপিড খুলে যাবে, আর তোমার হচ্ছে পালমোনারি আর অ্যাওর্টিক কপাটিকা বন্ধ হয়ে যাবে। তাহলে এইভাবে কোশ্চেন গুলো আসে যে তোমার যে কোন কপাটিকা কখন খোলে কোন কপাটিকা কখন বন্ধ হয় কোন চক্রে, এটা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এখানে, এইভাবে আসে। এই যে দেখো আমরা বলছিলাম দেখো এই যে ট্রাইকাসপিড বাইকাসপিড বন্ধ থাকে, বন্ধ হয় কখন, অ্যাট্রিয়াম ডায়াস্টলে। তারপর দেখো দেখো যে আরেকটা আসতে পারে যে ডাইনামিক অ্যাডাইনামিক, ডাইনামিক অ্যাডাইনামিক পর্যায়ে কোথায় পাওয়া যায়। তাহলে মনে রাখতে হবে তোমার এই তোমার অ্যাট্রিয়াম সিস্টলে পাওয়া যায়। ডাইনামিক পর্যায়ে কাকে বলি, প্রথম 0.05 সেকেন্ডকে। যখন তোমার মনে আসতে পারে যে যখন সংকুচনের মাত্রা অনেক থাকে অ্যাট্রিয়ামের ক্ষেত্রে, তখন সেটা কি বলে, ডাইনামিক। যখন সংকুচনের মাত্রা কমে যায় সেটাকে আমরা বলি কি, অ্যাডাইনামিক। তারপর ভেন্ট্রিকুলার সিস্টল, মনে রাখবা ভেন্ট্রিকুলার সিস্টলে কি হয়। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টলে মনে রাখবা ট্রাইকাসপিড বাইকাসপিড বন্ধ হয়, আর উল্টা সেমিলোনার কপাটি খুলে যায়। আর আমরা জানি কি, যে যে ভেন্ট্রিকুলার সিস্টলে এই কপাটিকে বন্ধ হয় কেমন শব্দ, লাভ। তাহলে প্রশ্ন আসে লাভ শব্দ কখন হয়, তাহলে মনে রাখবো ভেন্ট্রিকুলার সিস্টলে। আবার প্রশ্ন আসে যে কোন কপাটিকে বন্ধ হওয়ার পর লাভ শব্দ হবে, তাহলে তোমার ট্রাইকাসপিড বাইকাসপিড। আবার কোশ্চেন আসতে পারে যে ট্রাইকাসপিড বাইকাসপিড বন্ধ হওয়ার কারণে কি ধরনের শব্দ হয়, লাভ। তাহলে বিভিন্ন অ্যাঙ্গেল কোশ্চেনটা দিতে পারে। তাহলে ভেন্ট্রিকুলার ডায়াস্টল উল্টা, ভেন্ট্রিকুলার ডায়াস্টল হচ্ছে তোমার সেমিলোনার কপাটিকা গুলা, এই সেমিলোনার কপাটিকা বন্ধ হচ্ছে, আর ট্রাইকাসপিড বাইক হচ্ছে খুলে যাবে। তাহলে আমরা জানি কপাটিকা বন্ধ হওয়ার কারণে আওয়াজ হয়, তাহলে এখানে মনে রাখতে হবে ডাব শব্দ কখন হয়, ভেন্ট্রিকুলার ডায়াস্টলে। কেন হয়, সেমিলোনার কপাটিকা বন্ধ হওয়ার কারণে। তবে আবার কোশ্চেন আসে অ্যাট্রিয়াম ডায়াস্টলের সময় কত, 0.07। অ্যাট্রিয়াম সিস্টলের সময় কত, 0.1 সেকেন্ড। কোশ্চেন আসে ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময় কত, 0.5 সেকেন্ড। ভেন্ট্রিকুলার সিস্টলের সময় কত, 0.3। আমরা যে 7135 বা 753 দিয়ে মনে রাখি, আমরা জানি কি ডায়াস্টলের সময় বেশি লাগে, সিস্টলের সময় কম লাগে। তারপর হচ্ছে তোমার আমাদের হৃৎপিণ্ডর নিয়ন্ত্রণকে আমরা কি বলি, এটা প্রথম কোশ্চেন আসতে পারে, মায়োজেনিক নিয়ন্ত্রণ বলি। হৃৎপিণ্ডের নিয়ন্ত্রণকে বলে মায়োজেনিক নিয়ন্ত্রণ। তারপর আসতে পারে তোমার এই যে মায়োজেনিক নিয়ন্ত্রণ বলি। আসতে পারে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখলে যে কোন উদ্দীপনা ছাড়াই হার্টবিট চলতে পারে, সেটা কোন, 37 ডিগ্রি সেলসিয়াস। আমাদের দেখো আমাদের রক্তের তাপমাত্রা কত, 36 থেকে 38। এখন দেখো হৃৎপিণ্ডে তোমার সংযোগী টিস্যু আমরা ওইখানে 4 ধরনের লিখবা, এখানে দেখো ফাইনালি এখানে লিখে দিচ্ছে কয় ধরনের, কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। যে হৃৎপিণ্ডের সংযোগী টিস্যু কয় ধরনের, 4 ধরনের মনে রাখতে হবে, যেটা পরীক্ষা আসে।
যে এসএ নোডকে কি বলা হয়, পেসমেকার বলি বা হৃদস্পন্দক বলি বা প্রাকৃতিক পেসমেকার বলি। কোশ্চেন আসতে পারে যে এসএ নোড কই থাকে, ডান এট্রিয়ামে। তাহলে এসএ নোডের দৈর্ঘ্য কত, 10 থেকে 15 মিলিমিটার, চড়া কত 3 মিলিমিটার, পুরু কত 1 মিলিমিটার। তাহলে সবগুলা কথা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আবার কোশ্চেন আসে এই সংরক্ষিত পেসমেকার কাকে বলি। মনে রাখবা, বলা হয় এট্রিও ভেন্ট্রিকুলার নোডকে আমরা বলি সংরক্ষিত পেসমেকার। কই থাকে, ডান এট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝখানে, প্রাচীরে। তারপর কোশ্চেন আসে এবি নোডাল ডিলে কত, 0.09 সেকেন্ড। তাহলে এইভাবে তোমার এইভাবে তোমার পড়তে হবে, যে যেগুলো তোমার মেনলি পরীক্ষায় আসে। যে এবি নোডাল ডিলে 0.09 সেকেন্ড। আবার কোশ্চেন আসতে পারে যে এসএ নোড থেকে যে উদ্দীপনাটা তৈরি হইলো, এটা ভেন্ট্রিকলে পৌঁছাতে মোট সময় কত লাগে, তাহলে 0.16 সেকেন্ড সময়। তারপরে আসো বান্ডেল অফ হিজ, পার্কিনজি তন্তু। পার্কিনজি তন্তু দেখো কোথেকে, যে এসএ নোড থেকে এবি নোডে যাবে, এবি নোড থেকে বান্ডেল অফ হিজ, বান্ডেল অফ হিজ থেকে পার্কিনজি তন্তু। প্লাস তাহলে সিগন্যাল গুলো কোথেকে হয়ে যায়, এটা তোমার ইম্পর্টেন্ট। এসএ নোড, তাহলে সিগন্যালটা তৈরি করে কি মেইনলি এসএ নোড। এসএ নোড থেকে পাঠাবে কোথায়, এবি নোডে। এবি নোড থেকে বান্ডেল অফ হিজ। এইভাবে তোমার কোশ্চেন গুলো দিবে, যা যা বললাম এইভাবে তোমার এই জিনিসটা পড়তে হবে। আর ছবির দিকে তাকাবা, তাহলে বুঝতে পারবো কোনটা কোথায়। রক্তচাপ বা ব্লাড প্রেশার, সেটা হচ্ছে যে প্রথম রক্তচাপ কয় ধরনের মেইনলি, সিস্টোলিক আর ডায়াস্টোলিক। কোশ্চেন যেটা আসে, সিস্টোলিক চাপ কত, 100 থেকে 139 মিলিমিটার মার্কারি। অপটিমাম কত বলি, 120 মিলিমিটার মার্কারি। আবার আসে যে স্বাভাবিক ডায়াস্টোলিক চাপ কত, 60 থেকে 89 মিলিমিটার মার্কারি। এককটা মনে রাখতে হবে কি, মিলিমিটার মার্কারি, খুব ইম্পর্টেন্ট। তারপর আসতে পারে যে অপটিমাম অপটিমাম ডায়াস্টোলিক চাপ কত, 80 মিলিমিটার মার্কারি। তারপর আসো যেটা আসতে পারে, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি, এটা খুব ইম্পর্টেন্ট, স্ফিগমোম্যানোমিটার। আসতে পারে রক্তচাপ আমরা কি দিয়ে মাপি, বা যন্ত্রের নাম কি, স্ফিগমোম্যানোমিটার। তারপর আসতে পারে ব্যারোরিসেপ্টর কি ধরনের স্নায়ু, সংবেদী স্নায়ু। কারণ আমরা জানি স্নায়ু আবার সংবেদী আছে, চেস্টীয় আছে, মিক্সড আছে। তাহলে কোশ্চেন আসতে পারে তোমার এই যে তোমার ব্যারোরিসেপ্টর কি ধরনের স্নায়ু, সংবেদী স্নায়ু। আর রক্তচাপ যে স্বাভাবিক করার সামগ্রিক প্রক্রিয়ার নাম কি, ব্যারোরিফ্লেক্স। তাহলে ব্যারোরিফ্লেক্স জিনিসটা কি, বা রক্তচাপ মানে নিয়ন্ত্রণ করার যে স্বাভাবিককরণের ওভারঅল প্রসেসটাকে বলি ব্যারোরিফ্লেক্স বলি। এখানে তোমার যেটা ইম্পর্টেন্ট, যে যে ব্যারোরিসেপ্টর কয় ধরনের, প্রথম যেটা মনে রাখতে হবে উচ্চচাপ আর নিম্নচাপ। তারপর মনে রাখতে হবে উচ্চচাপের অবস্থান কোথায়। আসতে পারে উচ্চ ব্যারোরিসেপ্টর কোথায় থাকে, তাহলে অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চে থাকে। তারপর আসতে আর কোথায়, ক্যারোটিড সাইনাস, এটা মনে রাখতে হবে। তারপর আসতে পারে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর, উচ্চচাপ ব্যারোরিসেপ্টরে কোন কোন স্নায়ু কাজ করে, মনে রাখবা গ্লসোফেরিঞ্জিয়াল স্নায়ু কাজ করে আর ভেগাস স্নায়ু কাজ করে। তাই এটা আমার ইম্পর্টেন্ট, যে উচ্চচাপ ব্যারোরিসেপ্টরে কোন কোন স্নায়ু কাজ করে। নিম্নচাপ ব্যারোরিসেপ্টর আসতে পারে, নিম্নচাপ ব্যারোরিসেপ্টর আরেকটা নাম কি, আয়তন রিসেপ্টর। তারপরে মনে রাখবা নিম্নচাপ রিসেপ্টরে কোন হরমোন কাজ করে, অ্যান্টি ডায়োরেটিক হরমোন বা এডিএইচ, বা একটা বলি ভ্যাসোপ্রেসিন। তারপরে তোমার এখানে একটা এনজাইম কাজ করে কি, আল্ট্রা রাসায়নিক পদার্থ রেনিন কাজ করে। তাহলে নিম্নচাপ রিসেপ্টরে কয়টা রাসায়নিক পদার্থ কাজ করে, দুইটা, একটা হলো এডিএইচ হরমোন বা ভ্যাসোপ্রেসিন, আর একটা হচ্ছে রেনিন এনজাইম। তো আবার আরেকটা কোশ্চেন আসতে পারে যে নিম্নচাপ বা আয়তন রিসেপ্টর প্রভাব প্রভাব আমাদের কোন কোন তন্ত্রে আছে, তাহলে মনে রাখতে হবে রক্ত সংবহন তন্ত্র এবং রেচন তন্ত্রে। তাহলে এইভাবে তোমার প্রত্যেকটা জিনিস যে কি কি আছে, হ্যাঁ, তোমার এই মেইন পয়েন্ট গুলো তোমাকে খেয়াল রাখতে হবে। তারপর মানব দেহের রক্ত সংবহন কেমন, মুক্ত না বদ্ধ, এটা একটা কোশ্চেন, তাহলে বদ্ধ। তারপর দ্বিচক্রী সংবহন তো বললাম। তারপর মানব দেহে কয় ধরনের সংবহন দেখা যায়, আমরা জানি 4 ধরনের, এটা খুব ইম্পর্টেন্ট, সিস্টেমিক, পালমোনারি, আরটা হচ্ছে পোর্টাল আর করোনারি। তুমি সিস্টেমিক সংবহনটা মনে রাখবা, যে মনে রাখতে হবে যে সিস্টেমিক সংবহনে সময় কত, 25 থেকে 30 সেকেন্ড। তারপর আসতে পারে তোমার সিস্টেমিক সংবহন কোত্থেকে থেকে কোন দিকে যায়, দেখো তো ফ্লোচারটা খেয়াল করে বুঝবা, যে বাম ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা, অ্যাওর্টা থেকে টিস্যু অঙ্গ, তারপর মহাশিরা, তারপর ডান এট্রিয়াম, ডান ভেন্ট্রিকল। হ্যাঁ, কোত্থেকে শুরু হচ্ছে, বাম ভেন্ট্রিকল থেকে শুরু হচ্ছে। এই পার্টগুলো দিয়ে দিতে পারি যে কোনটা সিস্টেমিক সংবহনের অংশ, মানে যে কোনটা সিস্টেমিক সংবহনের অংশ নয়, এইভাবে কোশ্চেন দিয়ে দিতে পারে। তুমি জাস্ট এই ফ্লোচারটা মনে রাখতে হবে। পালমোনারি মানে কি, ফুসফুসের সাথে রিলেটেড যেটা।
এখানে তোমার মেইনলি যে ফ্লো চার্টটা মনে রাখতে হবে। এই যে আমরা বলছি পালমোনারি শিরা কয়টা, চারটা। তাহলে এখানে খেয়াল, এখানে আসতে পারে যে পালমোনারি সংবহনের অংশ কোনটা বা অংশ নয় কোনটা। হ্যাঁ, তাহলে এখানে তোমার মনে রাখ অংশগুলো কি কি, ডান ভেন্ট্রিকল, পালমোনারি ধমনী, পালমোনারি শিরা, ফুসফুস নিচে, বাম এট্রিয়াম, বাম ভেন্ট্রিকল পর্যন্ত। এইভাবে তোমার ফ্লো চার্ট গুলো মনে রাখতে হবে। আর পোর্টাল সংবহন যেটা প্রশ্ন আসে, যে মেরুদণ্ডী প্রাণীদের কি কি পোর্টাল পাওয়া যায়। মেরুদণ্ডী প্রাণীদের আমরা হেপাটিক পোর্টাল পাই আর রেনাল পোর্টাল পাই, দুই ধরনের পোর্টাল। কোশ্চেন আসতে পারে মানুষে কোন পোর্টাল থাকে, মনে রাখবা মানুষে হলো হিউম্যান হেপাটিক, মানুষে থাকে হেপাটিক। আবার কোশ্চেন আসতে পারে যে মানুষের যে যে মেরুদণ্ডী প্রাণী, যেটা বললাম যে মেরুদণ্ডী প্রাণীতে কি থাকে, হেপাটিক এবং রেনাল, আর মানুষে কোনটা থাকে, হেপাটিকটা থাকে। আবার কোশ্চেন আসতে পারে যে মানুষে কোনটা থাকে না, রেনালটা থাকে না। তাহলে বিভিন্ন ভাবে কোশ্চেনটা আসতে পারে যে পোর্টাল দুইটা, হ্যাঁ, হেপাটিক রেনাল। এই যে বললাম হেপাটিক সংবহন মানুষে থাকে মেইনলি। কোত্থেকে ওরা, হেপাটিক পোর্টালটা কোত্থেকে তোমার রক্ত নিয়ে আসে, পাকস্থলী থেকে, ক্ষুদ্রান্ত্র, মানে হেপাটিকটা পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, অগ্নাশয়, অন্ত্রপ্লীহা, মানে আমাদের পরিপাক তন্ত্রের সাথে রিলেটেড। এটা ইম্পর্টেন্ট যে হেপাটিক বা যকৃৎ, হ্যাঁ, সংবহনের অংশ কি কি, এটা অংশ নয় কোনটা, এটা কিন্তু কোশ্চেন আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। আমরা যে পৌষ্টিক অঙ্গ, হেপাটিক পোর্টাল শিরা, হ্যাঁ, যকৃৎ, হেপাটিক শিরা, এটা পড়তে পারো, কোনটা বা কোনটা পার্ট নয় এইভাবে। তারপর আসো হেপাটিক পোর্টাল প্রয়োজনীয়তা থেকে কোশ্চেনের সম্ভাবনা খুবই কম, একবার পড়ো জাস্ট। তারপর আসো যে যে হৃৎপিণ্ডের হৃৎপেশিতে রক্ত সংবহন করে কি, করোনারি রক্ত সংবহন, খুবই হৃৎপিণ্ডের নিজের সংবহনের নাম কি, এটা আসতে পারে। হৃৎপিণ্ডের নিজের সংবহনের নাম কি, করোনারি সংবহন। বা কোশ্চেন আসতে পারে হৃৎপিণ্ডকে অক্সিজেন সাপ্লাই দেখে করোনারি ধমনী, হৃৎপিণ্ড থেকে কার্বন নিয়ে যায় করোনারি শিরা। তাহলে দেখো এটাও আসতে পারে করোনারি সংবহনের পার্ট কোনটা বা কোনটা নয়। সিস্টেমিক ধমনী থেকে করোনারি ধমনী, হৃৎপ্রাচীর, করোনারি শিরা, তাহলে ফ্লো চার্টগুলো তোমার খুব ভালো করে মনে রাখতে হবে। সিস্টেমিক পালমোনের পার্থক্য অলরেডি আমরা এগুলা পড়লে বুঝবা। যে আমি কয়েকটা বলে দিই, পালমোনারি তো তোমার ব্যতিক্রম, আর সিস্টেমিক তো নর্মাল। তাহলে সিস্টেমিক ধমনী অক্সিজেন পরিবহন করে, সিস্টেমিক শিরা কার্বন ডাইঅক্সাইড, কিন্তু এখানে তো উল্টা। এটা ইম্পর্টেন্ট, রক্তচাপ বেশি কোথায়, সিস্টেমিকে, রক্তচাপ কম কোথায়, পালমোনারিতে। তাহলে এই কথাগুলো মনে রাখবা। তারপরে আসো যে বুক ব্যথার কারণ কি, জাস্ট কারণ নামগুলো মনে রাখতে হবে। ফ্লুরোসিসের কারণে হতে পারে, নিউমোনিয়ার কারণে হতে পারে, পালমোনারি এম্বোলিজম, হ্যাঁ, আসতে পারে যে নিচের কোনটা বুক ব্যথার কারণ বা কারণ নয়। তাহলে কস্টোকন্ড্রাইটিস আছে একটা, তাহলে এগুলো সব জানো। পরশুকার ভাঙন, আমাদের বুকের মধ্যে যে কোনো প্রবলেম হলেই কিন্তু বুক ব্যথা হতে পারে। এটা ইম্পর্টেন্ট, স্নায়ুতে চাপ, নার্ভ কম্প্রেশন। তারপর তোমার হচ্ছে পিত্তথলিতে পাথর, পিত্তথলি থাকে পেটের মধ্যে, পেটের উপর পাশে, তাহলে পিত্তথলির পাথরের কারণেও কিন্তু বুক ব্যথা হতে পারে। তবে এটা আর স্পেশালি মনে রাখতে, দুশ্চিন্তা এবং আতঙ্কগ্রস্ত মানুষ যদি অনেক বেশি দুশ্চিন্তা করে, আতঙ্কগ্রস্ত, যেটা প্যানিক অ্যাটাক বলি, প্যানিক অ্যাটাক হলে, অ্যাংজাইটি, অনেক বেশি চিন্তা ভাবনা, দুশ্চিন্তা করলেও তোমার কি হতে পারে, বুক ব্যথা হতে পারে। তো এইগুলো তোমার ইম্পর্টেন্ট, বুক ব্যথার, হ্যাঁ, কারণ কোনটা বা কোনটা নয়। তারপর হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়া কি বলি, কার্ডিওমেগালি। তাহলে হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়াকে আমরা কি বলি, কার্ডিওমেগালি। মেগালি মানে বড় হয়ে যাওয়া, আসতে পারে। আবার হৃৎপিণ্ডের রোগকে আমরা, হৃৎপিণ্ড এবং রক্তনের রোগকে কি বলি, কার্ডিওভাস্কুলার রোগ। তাহলে এটা আসতে পারে, হৃৎপিণ্ডের রোগকে আমরা কি বলি, বা হৃৎপিণ্ড এবং রক্তনের রোগকে কার্ডিওভাস্কুলার রোগ বলে। তাহলে কার্ডিওভাস্কুলার রোগের একটা নাম কি, হৃদরোগ, হৃদরোগ নামেও পরিচিত। এখন এই আসতে পারে কার্ডিওভাস্কুলার রোগ কোনটা বা কোনটা নয়, কি কি আছে, যেমন করোনারি ধমনির রোগ বা করোনারি হৃদরোগ বলি, কার্ডিওমেগালি হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়া, হার্ট বাল্ব রোগ, হ্যাঁ, মানে হৃৎপিণ্ড রিলেটেড যে রোগগুলা সবগুলাই তোমার কি, কার্ডিওভাস্কুলার রোগ। এই যে কনজেনিটাল হার্ট ডিজিজ, মানে জন্মগত যেটা হয়। তারপর কার্ডিওমায়োপ্যাথি, পেরিকার্ডাইটিস, রিউমেটিক হৃদরোগ বা রিউমেটিক হার্ট ডিজিজ কি দিয়ে হয়, রাস্তা রিউমেটিক হার্ট কি দিয়ে হয়, তোমার স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রিউমেটিক জ্বরের কারণে। দেখো বিভিন্ন অ্যাঙ্গেলে কোশ্চেন করে দিতে পারে। কার্ডিওভাস্কুলার রোগের অন্যতম কারণ কি, করোনারি হৃদরোগ, এটা দিতে পারে। আবার করোনারি হৃদরোগের একটা নাম কি, ইস্কেমিয়া। তারপর আসো যে যে আমরা জানি প্লাক, প্লাক তৈরি হয় কোথায়, মনে রাখবা করোনারি ধমনীতে, কোথায়, এন্ডোথিলিয়ামে। করোনারি ধমনীর এন্ডোথিলিয়াম মানে ভিতরের প্রাচীরের মধ্যে কি তৈরি হবে, প্লাক, যেটাকে আমরা খাঁটি বাংলা ব্লক বলি। তারপর অ্যাংজাইনা, আর তার নাম কি, হৃদশুল। তাহলে হৃৎপিণ্ডের কোনো সমস্যার কারণে বুক ব্যথার নাম কি বলে, অ্যাঞ্জাইনা বা হৃদশুল, এটা তোমাকে মনে রাখতে হবে। তারপর অ্যাঞ্জাইনার প্রকার কি কি, কয় ধরনের আমরা অ্যাঞ্জাইনা পাই।
তাহলে আমরা অ্যানজাইনা পাই হচ্ছে তোমার তিন ধরনের, সুস্থিত বা স্টেবল, অস্থিত বা আনস্টেবল, আর হচ্ছে প্রিন্স মেটাল। তিনটা যেমন নাম মনে রাখতে হবে। তার মধ্যে যেটা পরীক্ষা আসতে পারে বা পরীক্ষায় কোশ্চেন দিতে পারে যে হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ কাকে বলি, অস্থির এঞ্জিন বা আনস্টেবল এঞ্জিনকে। তো তিনটার মধ্যে তারপর তোমার খেয়াল করো আসতে পারে বিশ্রামের সময়ও বুকে ব্যথা যদি হয়, সেটা কোনটা বলো, অস্থির এঞ্জাইনা। আবার আসতে পারে হঠাৎ করে যে এঞ্জাইনার নাম কি, প্রিন্স মেটাল। এঞ্জাইনার লক্ষণটা আসতে পারে কোন দিকে হয়, যে স্টারনাম কোন দিকে হয়, যে স্টারনাম বরাবর বা আরেকটা নাম উরোফলক বলি, বুকের মাঝখান বরাবর। কতক্ষণ পর্যন্ত ব্যথাটা থাকতে পারে, 5 থেকে 30 মিনিট। হ্যাঁ, তো বাকিগুলো তোমার এই যে সবুজ কালি দিয়ে কম ইম্পর্টেন্ট, যে কোথায় ছড়ায় এঞ্জাইনাটা, তোমার গলা কাঁধ, হ্যাঁ কোথায় কোথায় ছড়ায়, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপর তোমার এঞ্জাইনার কারণে তোমার ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিয়ে, হ্যাঁ নিবে, মানে দম মনে পুরিয়ে আসতেছে এরকম হবে। তারপরে আসো আমরা এনজাইনের ক্ষেত্রে আমরা কি করি, আমরা ইসিজি করি। ইসিজি ও ইকোকার্ডিয়ামের মানে এনজাইন যদি আমরা ইসিজি এবং ইকোকার্ডিওগ্রামের মাধ্যমে ব্যথার কারণ নির্ণয় করি, কিসের মাধ্যমে ব্যথার কারণ নির্ণয় করতে পারি, ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাম। তারপর দেখো যে হার্ট অ্যাটাক, আরেকটা নাম কি মায়োকার্ডিয়াল ইনফার্কশন। কোশ্চেন আসতে পারে যে অক্সিজেন হার্ট অ্যাটাকে, যে অক্সিজেন হার্ট অ্যাটাক অক্সিজেনের অভাবে যদি কোষ মারা যায় কি বলে, হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। মানে অক্সিজেনের অভাবে যদি হৃৎপিণ্ডের কোষ মারা যায় সেটাকে আমরা কি বলি, হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তো এটা কোশ্চেন দিতে পারে। তারপরে হার্ট অ্যাটাকে কিসের কারণে হয়, তাহলে প্লাকের কারণে, প্লাক বা আমরা যেটা করোনারি অ্যাথেরোমা বলি। তারপরে দেখো হার্ট অ্যাটাকের লক্ষণ, এগুলো বাংলা পড়া যায়, রিডিং পড়বা। হ্যাঁ, বুকে ব্যথা, হ্যাঁ যে এটা ছড়াবে, হ্যাঁ বমি ভাব হতে পারে, ঘন ঘন শ্বাস প্রশ্বাস, ঘুমে ব্যাঘাত হতে পারে। তাহলে তোমার হার্ট অ্যাটাক প্রতিরোধ করার জন্য আমরা কতক্ষণ ডেলি হাঁটবো, প্রতিদিন 30 মিনিট করে হাঁটবো। তারপর আসো হার্ট অ্যাটাক স্ট্রোকের পার্থক্যের মধ্যে তোমার প্রথম পার্থক্য মনে রাখতে হবে, স্ট্রোক হচ্ছে মস্তিষ্কের রোগ আর হার্ট অ্যাটাক হচ্ছে হৃৎপিণ্ড রোগ। এটা হলো প্রথম কথা। পরীক্ষা আসতে পারে যে মস্তিষ্কের তোমার যে স্ট্রোক কিসের রোগ, মস্তিষ্ক, হার্ট, পাকস্থলী নাকি কিডনি, তাহলে স্ট্রোক হচ্ছে মস্তিষ্কের রোগ, এটা তোমার আসতে পারে। হার্টটা কিসের রোগ, হার্টের রোগ মানে হৃৎপিণ্ডের রোগ। তারপরে তোমার আর এখানে কি আসতে পারে যে আমরা লক্ষণগুলো থেকে ওইরকম। তারপর আসতে পারে তোমার হার্টের ক্ষেত্রে আমরা কি চিকিৎসা করি, তখন এনজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি করতে পারি। আর স্ট্রোকের ক্ষেত্রে মূল চিকিৎসা কি, প্যারালাইসিস ক্ষেত্রে ফিজিওথেরাপি নেই, আর কিছু ওষুধ ইউজ করা হয়। তাহলে এই কথাগুলো দিকে প্রশ্ন আসতে পারে। হার্ট ফেইলিউর, হ্যাঁ তো হার্ট ফেইলিউর মানে কি, তাহলে আসতে পারে হৃৎপিণ্ড যখন তার চাহিদা অনুযায়ী রক্তে যোগান দিতে পারে না, তা কি বলে, তাকে তাকে বলি হচ্ছে আমরা, তাকে বলা হয় তোমার হার্ট ফেইলিউর। হার্ট ফেইলিউর যখন তোমার রক্ত যোগান দিতে পারে না। হার্ট ফেইলিউর কারণ আসতে পারে, হার্ট ফেইলিউর কারণ কি কি বা কারণ কোনটা নয় বা কোনটা, তাহলে মনে রাখতে খুব ভালো করে মনে রাখতে হবে। হার্ট অ্যাটাক বা মাইগ্রেন ইনফাকশন উচ্চ রক্তচাপের কারণে হতে পারে বা হাইপারটেনশন বলি। তারপর ইসকেমিক হৃদরোগ বা করোনার ধরনের ব্লক যেটা, সেটা অতিমাত্রায় রক্ত শূন্যতার কারণে হতে পারে। হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হার্ট ফেলিউর এনিমিয়া বা রক্ত শূন্যতার কারণে কি মানে হার্ট ফেলিউর একটা কারণ কি, এনিমিয়া বা রক্ত শূন্যতা। হার্ট ফেল লক্ষণ কি তোমার কোশ্চেন দিতে পারে যে যে কোন একটা মানুষ মানে ঘুমের মধ্যে যদি শ্বাসকষ্ট হয় তাহলে কি সমস্যা কি হতে পারে, তাহলে সমস্যা তোমার কি হতে পারে, এটা সমস্যা হতে পারে তোমার হচ্ছে হার্ট ফেলিউর। তারপর তোমার যদি পা ফুলে যায়, গোড়ায় ফুলে যায়, পেট ফুলে যায়, হ্যাঁ এগুলো কোন কোন সমস্যায় হয়, হৃৎপিণ্ডে কোন কিসের কারণে হয়, তাহলে হার্ট ফেলিউরের কারণে। তো হার্ট ফেলিউর চিকিৎসা কয় তিন ধরনের মনে রাখবে, জীবন যেমন পদ্ধতি পরিবর্তন, ওষুধ আর অন্য চিকিৎসা। তাহলে এই তিনটা কথা জাস্ট মনে রাখবা। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে হৃৎপিণ্ডের করোনার ধমনির ঝুঁকি সৃষ্টির উপাদান গুলা কি কি, নামগুলাকে পড়বে, বয়স, লিঙ্গ, পারিবারিক, ধূমপান, হ্যাঁ নামগুলাকে পড়তে হবে। যে ব্লক তৈরির প্রক্রিয়ার নাম কি, অ্যাথেরোস্ক্লেরোসিস, পরীক্ষা আসতে পারে। প্লেক তৈরির প্রক্রিয়া কি বলে, অ্যাথেরোস্ক্লেরোসিস বা আর্টারিওস্ক্লেরোসিসও বলি। তারপর আরো দেখো কোলেস্ট্রল উচ্চ মাত্রা, ডায়াবেটিস, স্থূলতা, হ্যাঁ এগুলা তোমার কারণগুলো পড়বা। আর হৃদরোগের ঝুঁকি তোমার পুরুষদের ক্ষেত্রে কত, 55 বছর বয়সের মধ্যে, হ্যাঁ হৃদরোগের ঝুঁকি থাকে যদি পারিবারিক ইতিহাস থাকে। আর মা বা বোনের ক্ষেত্রে কি 65 বছর বয়সের মধ্যে ঝুঁকি থাকে। তারপর হৃদরোগের চিকিৎসা ধরন খুবই খুবই ইম্পর্টেন্ট, যে কি কি
আমরা টেস্ট করতে পারি এখানে। তোমার যে বুকের এক্স রে করতে পারি, ইসিজি, তোমার যেটা পরীক্ষা আসতে পারে হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয়ের সাহায্য করে কোন পরীক্ষা, ইসিজি। তারপর আসতে পারে যে হার্ট ফেলিউর দেখার জন্য আমরা কোন পরীক্ষা করি, বিএনপি। তারপর আসতে পারে রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা বা রক্তনালী কোনো সংকীর্ণ হয়ে গেছে কিনা, চিকন হয়ে গেছে দেখার জন্য কোন পরীক্ষা করি, রক্তের করোনারি অ্যাঞ্জিওগ্রাম করি। আবার আসতে পারে আমরা হার্ট অ্যাটাক নিশ্চিত হই কিসের মাধ্যমে, ট্রপোনিন আই পরীক্ষা করার মাধ্যমে। তাহলে এই পরীক্ষাগুলো সবার আগে মনে রাখতে হবে। হৃদরোগ নির্ণয়ের পরীক্ষাগুলোর নাম কি কি, কোনটার ক্ষেত্রে ইসিজি কখন করি, রক্তের বিএনপি কখন করি, করোনারি অ্যাঞ্জিওগ্রাম কখন করি, তাহলে এই ট্রপোনিন কখন করি, এইগুলো তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কোনটা কখন করা হয়। তারপরে হৃদস্পন্দক বা পেসমেকার, যেটাকে আমরা পেসমেকার কাকে নরমালি ন্যাচারাল পেসমেকার বলি কাকে, সাইন অ্যাসেনোটকে, আর প্রাকৃতিক পেসমেকার বলে। আর যেটা আমরা আর্টিফিশিয়াল লাগে সেটার নাম কি, যান্ত্রিক পেসমেকার। কোশ্চেন আসতে পারে আমরা যান্ত্রিক পেসমেকার কখন ইউজ করি, যখন তোমার অ্যারিথমিয়া হয় বা অস্বাভাবিক হৃদস্পন্দন হয়। তারপর আসতে পারে যান্ত্রিক পেসমেকারের পার্ট কি কি বা কোনটা নয়। লিথিয়াম ব্যাটারি, মনে রাখতে হবে যে যান্ত্রিক পেসমেকারের ব্যাটারির নাম কি, লিথিয়াম, নট লিথিয়াম আয়ন, শুধু লিথিয়াম ব্যাটারি। তারপর কি কি ইউজ করে, কম্পিউটার, জেনারেটর, সেন্সর যুক্ত কতগুলো তার, হ্যাঁ, এসব জিনিস। তারপর দেখো পেসমেকার কয় ধরনের পাই আমরা, এক প্রকোষ্ঠ, দুই প্রকোষ্ঠ, তিন প্রকোষ্ঠ, তিনটা পেসমেকার। এই দেখো জেনারেটর, ইলেকট্রোড। আর আসতে পারে যে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ থাকে পেসমেকার কোন অংশ, তাহলে মনে রাখবা লিড বা তার থাকে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের ভিতরে। আবার আসতে পারে এক প্রকোষ্ঠ পেসমেকার তার কয়টা প্রকোষ্ঠ থাকে, একটা প্রকোষ্ঠে। দুই প্রকোষ্ঠে কয়টা থাকে, দুইটা প্রকোষ্ঠে। এবার তোমার কোশ্চেন দিতে পারে তিন প্রকোষ্ঠ পেসমেকার তার তিনটা প্রকোষ্ঠে থাকে, কি কি, ডান এট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, আর একটা হচ্ছে বাম ভেন্ট্রিকল। তারপর এটা খুব ইম্পর্টেন্ট যে লিথিয়াম ব্যাটারির মেয়াদ কত, 7 থেকে 10 বছর। তারপর আসলে ওপেন হার্ট সার্জারি সর্বপ্রথম কে প্রয়োগ করেন, বিজ্ঞানী উইলিয়াম বিগেলো। বিগ কথা মনে রাখবা, বিগ মানে বড়, ওপেন হার্ট সার্জারি বড় সার্জারি। তবে আরেকটা আসে তোমার যে ওপেন হার্ট সার্জারি কয় ধরনের, 3 ধরনের, অন পাম্প, অফ পাম্প, বা একটা নাম বিটিং হার্ট সার্জারি। মনে রাখবা যে অন পাম্প সার্জারিতে কোশ্চেন আসে যে হৃদ ফুসফুস মেশিন বা কার্ডিও পালমোনারি বাইপাস মেশিন ইউজ করা হয় কোন সার্জারিতে, অন পাম্প সার্জারিতে। বা কোশ্চেন আসতে পারে অন পাম্প সার্জারিতে কোন মেশিন ইউজ করা হয়, হৃদ ফুসফুস মেশিন বা কার্ডিও পালমোনারি বাইপাস। আর অফ পাম্পের ক্ষেত্রে কোনো মেশিন ইউজ করা হয় না, আর নাম কি, বিটিং হার্ট সার্জারি, বিটিং হার্ট সার্জারি। রোবট সহযোগিতা আমরা জানি যে আরেকটা রোবট দিয়ে যদি করা হয়। করোনারি বাইপাস সার্জারি কখন করি, করোনারি হৃদরোগ সৃষ্টির প্রধান কারণ যে করোনারি ধমনীর রুদ্ধতা, যেটা করি, হ্যাঁ, কি আটারোস্ক্লেরোসিস বলি বা অ্যাথেরোস্ক্লেরোসিস বলি। তাহলে দেখো তারপরে খেয়াল করো আমরা এখান থেকে আর দেখো আসতে পারে যে অস্থির এনজাইনা বা আনস্টেবল এনজাইনা বা অস্থিত এনজাইনা। এনজাইনার ক্ষেত্রে ধমনীর লুমেন কত পার্সেন্ট চিকন হয় বা কত পার্সেন্ট সংকীর্ণ হয়, মনে হয় 90 থেকে 99%। আর তারপরে খেয়াল করো তারপর এনজিওপ্লাস্টি, মনে রাখতে হবে এনজিওপ্লাস্টি আবিষ্কারক কে, একজন এনজিওপ্লাস্টি আবিষ্কারক কে, একজন কার্ডিওলজিস্ট ডাক্তার অ্যান্ড্রেস গ্রয়েঞ্জি। অ্যান্ড্রেস গ্রয়েঞ্জি একজন ডাক্তার যে এনজিওপ্লাস্টি আবিষ্কার করছে। আর আসতে পারে হৃৎপিণ্ডের তোমার যে ধমনী রুদ্ধ হয়ে যাওয়া, বন্ধ হয়ে যাওয়ার আধুনিক চিকিৎসা কি, আধুনিক চিকিৎসা কিন্তু এনজিওপ্লাস্টি, আধুনিক চিকিৎসা কিন্তু এনজিওপ্লাস্টি, আধুনিক চিকিৎসা এটা, আধুনিক চিকিৎসা। যেটা আসে যে এনজিওপ্লাস্টির কয় ধরনের, 4 ধরনের, কি কি নামগুলোকে মনে হয়, বেলুন এনজিওপ্লাস্টি, লেজার এনজিওপ্লাস্টি, করোনারি অ্যাথেরেক্টমি, করোনারি স্ট্যান্টিং। আসতে পারে যে এই 4টার মধ্যে কোনটা সবচেয়ে কমন বা কোনটা নর্মালি করা হয়, করোনারি স্ট্যান্টিং হচ্ছে বর্তমানে সবচেয়ে কমন, হচ্ছে করোনারি স্ট্যান্টিং। তারপরে আমরা আরেকটা জিনিস জানি যে তাহলে এনজিওপ্লাস্টি করার আগে আমরা কি পরীক্ষা করি, এনজিওগ্রাম, এটা কোশ্চেন আসতে পারে। তারপর দেখো করোনারি স্ট্যান্ডিং, আমরা স্ট্যান্ড মানে কি, জালিকা, স্ট্যান্ড মানে কি, জালিকা। তারপর তোমার স্ট্যান্ড করতে কতক্ষণ সময় লাগে, মানে এনজিওপ্লাস্টি করতে কতক্ষণ সময় লাগে, 30 মিনিট থেকে কয়েক ঘন্টা। আর দেখো এনজিওপ্লাস্টির উপকারিতা কি, যে তোমার সুস্থ হইতে 4 সপ্তাহ সময় লাগে না, মানে সহজে সুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এনজিওপ্লাস্টি কাদের ক্ষেত্রে করা যায় না,
যাদের বৃক্কের সমস্যায় যারা ভুগতেছে, তারপর যাদের হচ্ছে তোমার এনজিওগ্রাম হচ্ছে রঞ্জক যারা অ্যালার্জি আছে, আবার যাদের বয়স কি 75 বছর বয়সের বেশি, তাদের ক্ষেত্রে এনজিওপ্লাস্টি কিছু অসুবিধা হতে পারে। আবার এনজিও একটা অপকারিতা কি, 2% মানুষের এনজিওপ্লাস্টি করার সময় হার্ট অ্যাটাক হতে পারে। এগুলো তোমার অপকারিতা, এগুলো মনে রাখতে হবে। তারপর আসো আমরা যে এই অধ্যায়ের প্রধান প্রধান যে শব্দভিত্তিক সারসংক্ষেপ, এগুলো একটু পড়ে ফেলি, খুবই খুবই ইম্পর্টেন্ট। যে এগুলো দেখো আমাদের এখন রিভিশন হবে, আমরা যা যা এখন পড়লাম এগুলো জাস্ট রিভিশন। রিভিশন তুমি দেখবা এখানে তোমার মেইন মেইন কথাগুলো আমরা এখন যা যা বললাম সেগুলাই আছে। হ্যাঁ, কোনটা, এই দেখো অন্ত্রের প্রাচীর লসিনালে কি ল্যাকটিয়াল বলে, এই যে কোনটা চাপ কত, হ্যাঁ এগুলো দেখো এখানে সব এসএ নোট কই থাকে। তুমি এটা পড়বা তখন তোমার রিভিশন হবে। এটা দেখবা, এটা তোমার কমপ্লিট রিভিশন। আমরা যা যা এখন পড়লাম, এই যে বলছিলাম আমাদের হৃদপিণ্ডে কয় চক্রী সংবহন বলে, 2 চক্রী। তারপরে তোমার এই যে হার্ট অ্যাটাকের আরেক নাম কি, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তাহলে এই কথাগুলো তোমার দেখো আবারও আছে। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে তোমরা যদি ক্লাসটা, হ্যাঁ, তো সেটা হচ্ছে, তো ভালো থাকবা, সবাই ভালো করে পরীক্ষা দিবা, সবার জন্য বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।